উম, দয়া করে ছেড়ে দিন আমায়। আমার কাছে যা আছে সব নিয়ে যান, তো আমার কোনো ক্ষতি করবেন না। তোমার মতো এমন সুন্দরী মেয়েকে এভাবে টাকা নিয়ে ছেড়ে দেয় কিভাবে বলো? তোমাকে দেখলে যে কোনো ছেলে পাগল হয়ে যাবে। আর সেখানে আমি তো একটা খারাপ ছেলে। আর তোমাকে ছেড়ে দিব ভাবলে কিভাবে? আপনার হাত জোর করে বলছি, আমার সর্বনাশ করবেন না। আপনার যত টাকা লাগে আমায় বলেন, আমি দিয়ে দিব, কিন্তু আমার ক্ষতি করবেন না। আদিবা আদিত্যর কাছে হাত জোর করতে লাগলো আর কান্না করতে লাগলো। আদিত্য আদিবার কোনো কথা না শুনে ঝাঁপিয়ে পড়লো। এক এক করে আদিবার শরীর থেকে সবকিছু খুলে ছুঁড়ে ফেলে দিল। আদিবার সারা শরীর চুমুতে চুমুতে ভরিয়ে দিল। আদিবা আদিত্যকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো আর কান্না করতে লাগলো, কিন্তু আদিবার কান্না আদিত্যর কানে পৌঁছালো না। আদিত্য নিজের মতো করে আদর করতে লাগলো। আদর করা শেষ করে আদিত্য আদিবার ব্যাগ থেকে টাকা, সাথে আদিবার গলা থেকে চেনটা টেনে নিয়ে নেয়। তারপর আদিত্য দৌড়ে আদিবাকে রেখে পালিয়ে গেল। আদিবা জোরে জোরে কান্না করতে লাগলো। হঠাৎ করে আদিবা কারোর ডাকাডাকির চোখ খুলে। আর ওর আম্মু বলে, আদিবা, এই আদিবা, আবার কান্না করছিস? আদিবা খাট থেকে উঠে শক্ত করে জড়িয়ে ধরল ওর আম্মুকে। ওর আম্মু পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, মা আমার, কান্না করিস না। এই জানোয়ারকে যদি কোনোদিন খুঁজে পাই, ওর এমন হাল করব না। আমি আর নিতে পারছি না। এই একই স্বপ্ন বারবার কেন আমার চোখের সামনে আসছে? আমি তো ওই রাতটাকে ভুলে যেতে চাই, তাও কেন বারবার স্বপ্ন হয়ে আমাকে মনে করিয়ে দিচ্ছে? তুই এইটা নিয়ে বেশি ভাবিস জন্য এমন হয়। তোকে কতবার বললাম এসব নিয়ে ভাবিস না, যা হবার হয়ে গেছে। তুই যে বেঁচে আছোস এইটাই অনেক। আমার একমাত্র মেয়ে তুই। তোর কিছু হয়ে গেলে আমরা কিভাবে বেঁচে থাকতাম বল? আম্মু, আমি একটা ধর্ষিতা মেয়ে। আমার বেঁচে থাকার কোনো মানে নেই। তার চেয়ে মরে যাওয়া ভালো ছিল আমার। প্লিজ এসব কথা রাখ। অফিসে যাবি না? অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, যা ফ্রেশ হয়ে আয়। আদিবা ওর আম্মুকে ছেড়ে চোখের পানি মুছে ওয়াশরুমে চলে যায়। আর এদিকে আদিত্য সকালে ঘুম থেকে উঠে গোসল করে ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি হয়ে নিল। আদিত্য ছোট বোন এসেছে। আদিত্যকে বলল, ভাই, রান্না শেষ, খাবার খেয়ে বের হ। আদিত্য ওর বোনের কথা শুনে ওর বোনের সাথে যেতে লাগলো। আদিত্যর বোন একটা পাটি মাটিতে বিছিয়ে আদিত্যকে বসতে দিল। আদিত্য বসলে আদিত্য বোন আতিয়ার খাবার বেড়ে দিল। আদিত্য খাবারের প্লেটটা হাতে নিয়ে ওর বোনকে খাইয়ে দিতে লাগলো আর নিজে খেতে লাগলো। খাবার খাওয়া শেষ করে আদিত্য বলল, বনু, তুমি ঘরে থেকো। দরকার ছাড়া দরজা খোলো না। আমি বাসায় আসলে তোকে নিয়ে করতে যাব। আচ্ছা? আচ্ছা ভাই। আদিত্য বাড়ি থেকে বের হয়ে 10 মিনিট হেঁটে বাস কাউন্টারে গিয়ে লোকাল বাসে উঠে বসলো। 20 মিনিট পর বাস থেকে নেমে রিক্সা নিয়ে সোজা অফিসের সামনে গিয়ে নেমে তাড়াতাড়ি করে অফিসের ভেতরে ঢুকে পড়লো। ভেতরে গিয়ে দেখে অনেকজন দাঁড়িয়ে আছে ইন্টারভিউ দেওয়ার জন্য। আদিত্য ওদের সাথে দাঁড়ালো। সবাই এক এক করে ইন্টারভিউ দিতে লাগলো। 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আদিত্যর সময় চলে আসলো। 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে থাকতে আদিত্যর পা একদম ব্যথা হয়ে গেছে। তারপর নিজেকে ঠিক করে কেবিনের সামনে গিয়ে বলল, আসতে পারি ম্যাম? হুম, আসুন। আদিত্য ভেতরে ঢুকে আদিবাকে দেখে চমকে গেল। আদিত্যর হাত পা কাঁপতে লাগলো। আদিবা আদিত্যকে বসতে বলল। আদিত্য বুঝতে পারছে না বসবে নাকি দৌড়ে পালিয়ে যাবে। আদিত্যকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আদিবা বলল। কি ব্যাপার, বসছেন না কেন? বসেন। আদিত্য ঢোক গিলে চেয়ার টেনে বসলো। আদিবার দিকে কাগজপত্র এগিয়ে দিল। আদিবা দেখে বলল, আপনি দেখছি অনেক ভালো স্টুডেন্ট। তা এই চাকরি কেন করতে আসলেন? আপনার তো আরো পড়া বাকি আছে। এই অল্প বয়সে চাকরি নিতে এসেছেন? আমার চাকরিটা দরকার, তাই এই বয়সে চাকরির ইন্টারভিউ দিতে এসছে। হুম, বুঝলাম। আমার একজন বিশ্বাসযোগ্য মানুষ লাগবে, যে আমার পাশে আশেপাশে সব সময় থাকবে, আমাকে প্রোটেক্ট করবে, আর সাথে আমার হাতের কাজগুলো করে দিবে। আচ্ছা। আদিবা আদিত্যকে অনেক ধরনের প্রশ্ন করতে লাগলো। আদিত্য ভয়ে ভয়ে প্রশ্নের সবগুলো উত্তর দিতে লাগলো। আদিবা আদিত্যকে বলল। আচ্ছা, আপনি তাহলে আসতে পারেন। আদিত্য আর কোনো কথা না বলে সালাম দিয়ে সোজা বের হয়ে দীর্ঘশ্বাস ফেলে অফিস থেকে তাড়াতাড়ি বের হয়ে গেল। আদিত্য হেঁটে বাস স্ট্যান্ডে চলে গেল। বাসের অপেক্ষায় বসে থাকলো। আদিত্য বাস কাউন্টারের সামনে বসে ভাবতে লাগলো। হায় আল্লাহ, এ আমি কি করছি? যদি কোনোদিন ধরা পড়ে যাই, তাহলে আমাকে মেরে ফেলবে। আর ভাগ্যক্রমে তোর অফিসে ইন্টারভিউ দিতে গেলাম। যদি সেই দিন কালো মাস্ক পরা না থাকতো, তাহলে তো আমাকে চিনে ফেলতো।
আদিত্যর কথা ভাবতে লাগলো। বাস আসলে আদিত্য ভাবনার জগৎ থেকে বের হলে বাসে উঠে বসলো। জ্যাম থাকায় 1 ঘন্টা পর বাস থেকে নেমে পায়ে হেঁটে চলে গেল বাসায়। বাসায় গিয়ে দরজা নক করতে লাগলো। আতিয়া, বনু, কই তুমি? ঘুমিয়ে গেছো নাকি? আদিত্য দরজা হালকা ধাক্কা দিলে সাথে সাথে দরজা খুলে গেল। আদিত্য অবাক হয়ে গেল। ঘরের ভেতরে ঢুকে আদিত্য যেন থমকে গেল। আদিত্য দৌড়ে গিয়ে ওর চাচাতো ভাইকে লাথি দিয়ে ফেলে দিল। আদিত্য ওর বোনের পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। গলা ফাঁস থেকে আতিয়াকে নামিয়ে খাটে শুয়ে দিয়ে মুখে ডাকতে লাগলো। এই বনু, বনু, এই বনু, উঠো না। এই বনু, কথা বলছো না কেন? উঠো না। আদিত্য চিৎকার করে কান্না করতে লাগলো। আদিত্য চাচাতো ভাইয়ের দিকে তাকাতেই ওর চাচাতো ভাই দৌড়ে পালাতে যাবে। তখনই আদিত্য ওর বোনকে রেখে দৌড়ে গিয়ে ওর চাচাতো ভাইকে ধরে মারতে লাগলো। ওর চাচাতো ভাই চিৎকার করে সবাইকে ডাকলে সবাই দৌড়ে এসে আদিত্য রান্নাঘরের বটি নিয়ে এসেছে। সোজা ওর চাচাতো ভাইকে কোপাতে লাগলো। এটা দেখে সবাই ভয়ে কেঁপে উঠলো। আদিত্য চাচা চাচি আদিত্যকে থামানোর চেষ্টা করলো। আমাকে ছাড়েন, আপনার ছেলেকে আমি মেরে ফেলবো। আমার বোনকে ধর্ষণ করে মেরে ফেলেছে, আর আমি ওকে ছেড়ে দেব? ভাবলেন কিভাবে? আদিত্য ওর চাচাতো ভাইকে আরেকবার কোপ দিতে যাবে, সাথে সাথে পুলিশ এসে আদিত্যকে ধরলো। আদিত্য চিৎকার করে কান্না করতে করতে বলল। স্যার, আমাকে ছেড়ে দিন, আমি ওকে মেরে ফেলবো। ওই আমার ছোট বোনকে মেরে ফেলেছে, আমি ওকে ছাড়বো না। সবাই রুমের ভেতরে গিয়ে আতিয়ার মৃতদেহ দেখে। পুলিশরা আতিয়াকে আর আদিত্যকে নিয়ে চলে গেল। আর আদিত্য চাচাতো ভাইকে হসপিটালে পাঠিয়ে দিল। আদিত্য আতিয়ার লাশ ধরে চিৎকার করে কান্না করতে লাগলো। আর আতিয়াকে জড়িয়ে ধরে বলল। এই বোন, ওঠো না। এইভাবে চোখ বন্ধ করে আছো কেন? বোন, চোখ খোলো, চোখ খোলো দয়া করে। আমাকে ছেড়ে চলে যেতে পারো না। আদিত্য চিৎকার করে কান্না করতে লাগলো। 5 বছর পর আদিত্য জেল থেকে বের হয়ে চারিদিকে চোখ বুলিয়ে দেখতে লাগলো। আদিত্য সারা মুখে দাড়ি দিয়ে ভরে গেছে। আদিত্যকে চেনা যাচ্ছে না। আদিত্য জেলখানা থেকে সোজা বাড়িতে চলে গেল। বাড়ি গিয়ে দেখে ঘরের টিনগুলো জং ধরে গেছে। সারা বাড়ি জঙ্গল দিয়ে ভরে গেছে। আদিত্যকে দেখতে সবাই এসেছে। সবাই আদিত্যকে দেখে নানা ধরনের কথা বলতে লাগলো। আদিত্য দরজা খুলে ভেতরে ঢুকে দেখে মাকড়সার জাল দিয়ে রুম ঢেকে গেছে। আদিত্য মাকড়সার জালগুলো সরিয়ে আতিয়ার ছবিটা আলমারি থেকে বের করে হুড়হুড় করে কেঁদে উঠলো আর বলতে লাগলো। আমার জন্য আজ তোমাকে আমি হারিয়ে ফেললাম। কথা আছে না, অন্যের সাথে অন্যায় করলে নিজের সাথেও হয়। সেই দিন যদি আমি ওই ভুলটা না করতাম, আজ এমনটা হতো না। আমার পাপের শাস্তি তোকে পেতে হলো রে বোন। আমাকে তুই ক্ষমা করে দিস। আদিত্য কথাগুলো বলে অঝরে কান্না করতে লাগলো। অনেকক্ষণ কান্না করে ব্যাগের ছবিটা নিয়ে দরকারি কাগজপত্র তুলে কিছু শার্ট প্যান্ট তুলে বের হলো। সবাই আদিত্যর দিকে তাকিয়ে আছে। আদিত্য 10 মিনিট হেঁটে বাস কাউন্টারে চলে গেল। বাসে উঠে ঢাকা চলে আসলো। আদিত্যর অনেক ক্ষুধা লাগলে পকেট থেকে 20 টাকা বের করে কলা পাউরুটি কিনে খেতে লাগলো। খাওয়া শেষ করে আদিত্য ফোন বের করে একজনকে কল দিল। কল রিসিভ হলেই ওপাশ থেকে বলল। কে? ভাই, আমি আদিত্য। এটা তো আপনার নাম্বার, আপনি চিনতে পারছেন না? রাকিব চোখ ডলে ফোনের দিকে তাকিয়ে বলল। ও আদিত্য, তুমি? ঘুমের ভেতরে নাম্বার দেখি নাই। আচ্ছা, তুমি কি ছাড়া পেয়েছো? জি। তুমি এখন কোথায় আছো? জি, আমি বাস কাউন্টার থেকে নেমেছি, একটা দোকানে বসে আছি। আচ্ছা, তুমি বাস কাউন্টারের পাশে থাকো, আমি মানুষ পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া। আদিত্য বাস কাউন্টারের সামনে গিয়ে বসলো। অনেকক্ষণ অপেক্ষা করার পর আদিত্যকে কল দিলে আদিত্য রিসিভ করলে দুজন লোক এসে আদিত্যকে নিয়ে গেল। আদিত্য একটা বিশাল বড় বাড়ির সামনে গিয়ে গাড়ি থেকে নামিয়ে দিল। আদিত্য গেট দিয়ে ঢুকে রাকিবকে কল দিলে রাকিব রিসিভ করে বলল। সদর দরজার কাছে আসো। আপনি কোথায়? আমি বসার ঘরে আছি, তুমি আসো। আদিত্য কলটা কেটে সদর দরজার কাছে গিয়ে কলিং বেল চাপ দিতেই দরজা খুলে গেল। আদিত্যকে দেখে মেয়েটা ভেতরে নিয়ে গেল। ভেতরে যেতে রাকিব এসে হ্যান্ডশেক করলো। আদিত্যকে নিয়ে বসার ঘরে বসলো। আদিত্যকে রাকিব ওর আব্বু আম্মুর সাথে পরিচয় করিয়ে দিতে যাবে। আদিত্য চমকে উঠলো। আদিত্য কিছু বলার আগে রাকিবের আম্মু রাহেলা বেগম বলল। তুমি আমার ছেলেকে জেলের ভেতরে অনেক যত্ন রেখেছিলে, তোমার কথা অনেক শুনেছি। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব? তোমার সব ঘটনা শুনেছি, সত্যি তোমার সাথে খুব খারাপ হয়েছে। আজ থেকে তুমি আমাদের এখানেই থাকবে, আর নিজেকে কখনোই একা ভাবো না। আজ থেকে আমরা তোমার আপনজন।
রাহেলা বেগমের কথা শুনে আদিত্যের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হলো। চোখ মুছে বলল, আপনাকে কিভাবে যে ধন্যবাদ দিব আমি ভাষা খুঁজে পাচ্ছি না। রাকিব ভাইয়ের থেকে শুনেছিলাম আপনাদের কথা। আসলে আপনারা অনেক ভালো মানুষ। আচ্ছা রাকিব, তুমি যাও, আদিত্যকে ওর রুম দেখিয়ে দাও। আচ্ছা আম্মু। আদিত্য রাকিবের সাথে যেতে লাগলো। আদিত্য পেছনে মুড়ে আরেকবার রাহেলা বেগম আর সাইফুল চৌধুরীকে দেখতে লাগলো। আদিত্যকে রুমে নিয়ে গেল। রাকিব বলল, রুম তোমার পছন্দ হয়েছে? ভাই আপনাকে যে কিভাবে ধন্যবাদ দিব আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি আমাকে নিজের বাড়িতে থাকতে দিচ্ছেন। ভাই আমাকে কি এত বিশ্বাস করা ঠিক হচ্ছে? দেখ আদিত্য, আমার তোমাকে অনেক ভালো লেগেছে। আমি তোমায় বলেছিলাম তুমি আমার ছোট ভাই। তোমাকে আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসি। আমি তোমার সাথে 2 বছর থেকেছি। আমি এই 2 বছরের তোমাকে যতটা চিনেছি, তুমি মানুষটা অসাধারণ অসাধারণ। শুনো, ফ্রেশ হয়ে নাও, বাইরে বের হব। তোমার মুখে কি অবস্থা হয়েছে? চুল কাটতে হবে, দাড়ি কাটতে হবে, পোশাক কিনতে হবে। একদম পাগল পাগল দেখা যাচ্ছে তোমায়। ভাইয়া আমার জন্য এত করতে হবে না। আপনি আমাকে থাকতে দিয়েছেন, এটি আমার জন্য যথেষ্ট। আমাকে একটু একটা কাজ দিলে আর কিছু চাই না। এত কথা বলো না। 2 বছরে বুঝে গেছো আমার রাগ উঠে যায়, যার কারণে 2 বছর জেলও খাটতে হয়েছে। রাগের বসে নিজের গার্লফ্রেন্ডকে মেরে ফেলতে নিয়েছিলাম, আর তুমিও আবার রাগ তুলো না। আমি যা করি তাই চুপচাপ দেখে যাও। ভাইয়া এত রাগ কিন্তু ভালো না। আর আপনি তো আবুকে অনেক ভালোবাসেন, কেন যে মাথা গরম করে তাকে হারিয়ে ফেললেন? ভাই আবুর কোনো খোঁজ পাইছেন? এই লন্ডন থেকে দেশে আসবে 2 দিন পর। আবুর সাথে দেখা করবেন না? আবুকে ছাড়া কিভাবে থাকবেন? আবুকে বোঝানো লাগবে। সম্ভব না। ওই আমার নামও শুনতে পারে না, আর ওর সামনে যাওয়ার মুখ আমি রাখিনি। কিভাবে যাব ওর সামনে? আর আমি একটা সাইকো। আমার মতো সাইকোর সাথে কোন বাবা মেয়ে বিয়ে দিয়ে বিপদে পড়বে? ভাইয়া মানুষ মাত্রই ভুল, আর মানুষ সারা জীবন এক থাকে না। আবুকে বোঝাতে হবে। উনি নিশ্চয়ই আপনাকে ক্ষমা করে আপনার হয়ে যাবেন। জানি না। আচ্ছা তুমি যাও। আদিত্য শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে গেল। আদিত্য ভ্যাবাচাকা খেয়ে যায়। আদিত্য বাইরে এসেছে, বলল, ভাইয়া কল নাই, গোসল করবো কিভাবে? আরে কল নাই, ওয়েট, আমি দেখিয়ে দেই। রাকিব আদিত্যকে নিয়ে গিয়ে আদিত্যর সব দেখিয়ে দিল। আদিত্য কয়েকবার চেক করে দেখে নিল। রাকিবে চলে গেলে আদিত্য গোসল করে নিল। শার্ট প্যান্ট পরে বাইরে আসলে আয়নার সামনে দাঁড়িয়ে ব্রুকুসকে তাকিয়ে শার্ট প্যান্ট টানতে লাগলো। রাকিব দরজার কাছ থেকে দেখে হাসতে লাগলো। আদিত্য হাসির শব্দ শুনে পেছন ঘুরে তাকিয়ে লজ্জা পেয়ে গেল। রাকিব বলল, ওয়েট করো, আপাতত আমার শার্ট প্যান্ট পরে নাও। রাকিব ওর রুমে গিয়ে শার্ট প্যান্ট নিয়ে এসেছে। আদিত্যকে দিলে আদিত্য ওয়াশরুমে গিয়ে পরিবর্তন করে নিল। আদিত্যকে দেখে রাকিব বলল, বাহ, অনেক সুন্দর লাগছে। তুমি দেখি আমার থেকেও কিছুটা লম্বা আছো। তোমার পাশে গেলে সবাই তোকে বড় বলবে, আমাকে ছোট বলবে। রাকিব কথাগুলো বলে হাসতে লাগলো। আদিত্য মুচকি হাসলো। তারপর রাকিবের সাথে নিচে গেল। রাহেলা বেগম নিজের ছেলেকে হাসতে দেখে নিজের মুখে হাসি রেখা ফুটিয়ে উঠলো। মনে মনে ভাবতে লাগলো, আমার ছেলেটা এত সুন্দর করে হাসতে পারে, আমার জানাই ছিল না। সব সময় তো রাগ, জিদ, কঠোর কণ্ঠে কথা বলতো। এই ছেলেটা আমার ছেলেকে অনেক পরিবর্তন করে দিয়েছে। রাহেলা বেগমকে দেখে আদিত্য চুপ হয়ে গেল। রাকিব রাহেলা বেগমকে দেখে বলল, আম্মু দেখো, আদিত্য আমার শার্টও লাগে না, আমার থেকেও বেশি লম্বা। ওর সামনে আমাকে বাচ্চা মনে হচ্ছে, আর ওই আমার বড় ভাই মনে হচ্ছে। রাকিব কথাটা বলেই হাসতে লাগলো। রাহেলা বেগম হেসে বলল, আদিত্য তোমার বয়সে ছোট, কিন্তু ওর যতটা বুদ্ধি আছে তোমার তাও নেই। তুমি ছোট মানুষের মতো রাগ জিদ করো। আম্মু আমি কিন্তু এখন অনেক ভালো হয়ে গেছি। সরি বাবা, ভুল হয়ে গেছে, মনে ছিল না আমার। কলিজার টুকরাটাই যে ভালো হয়ে গেছে। রাকিব রাহেলা বেগমের কাছে গেল। রাহেলা বেগম রাকিবের কপালে চুমু দিল। আদিত্য রাকিব রাহেলা বেগমের ভালোবাসা দেখে নিজের অজান্তেই চোখের পানি চলে আসলো। আদিত্য পানি মুছে ফেলল। রাকিব রাহেলা বেগমকে ছেড়ে দিয়ে বলল, আম্মু আদিত্যকে নিয়ে বের হচ্ছি। খাবার খাওয়া নিয়ে যাও, আদিত্য নিশ্চয়ই ক্ষুধা লেগেছে। আমি রেস্টুরেন্ট থেকে খাওয়া দিব। আদিত্য চলো আমার সাথে। রাকিবের সাথে আদিত্য যেতে লাগলো। আদিত্যকে নিয়ে সোজা সেলুনে চলে গেল। চুল দাড়ির সাথে ফেসিয়াল করালো। সব করা শেষ হলে রাকিব আদিত্যকে দেখে অবাক হয়ে বলল, মাশাল্লাহ, ছোট ভাই তোমাকে তো একদম হিরোদের মতো লাগছে। তোমাকে দেখে আমার হিংসে হচ্ছে।
ভাই মজা করেন না, আপনি আমার থেকে দ্বিগুণ হ্যান্ডসাম। হয়েছে, চলো এবার রেস্টুরেন্টে যাব। খাবার খেয়ে তোমার জন্য পোশাক কিনে বাসা যাব। আদিত্য রাকিবের সেলুন থেকে বের হয়ে বাইকে উঠে পড়ল। দুজন মিলে রেস্টুরেন্টে চলে গেল। আদিত্য রেস্টুরেন্টে দেখে অবাক হয়ে গেল। দুজন একটা টেবিলের সামনে বসলো। আদিত্য রাকিবকে বলল, জানেন ভাইয়া, আমার ছোট বোনের অনেক স্বপ্ন ছিল এমন একটা রেস্টুরেন্টে এসে সে খাবার খাবে। আমি শুধু ওকে বলতাম আমি যখন জব পাবো তখন তোমাকে নিয়ে যাব। কিন্তু আজ দেখেন, আমার বোনটি আর আমার সাথে নাই, কবরে ঘুমিয়ে আছে, আর আমার কাছে কোনো কিছু বায়না করে না। আদিত্য কথাগুলো বলতে বলতে চোখে পানি ফেলতে লাগলো। রাকিব আদিত্যর হাতের উপর হাত রেখে বলল, কান্না করো না, ওর জন্য দোয়া করো। ওই যেন কবরে ভালো থাকতে পারে। কান্না করলে ওই অনেক কষ্ট পাবে। আদিত্য চোখ হাতে উল্টো পিঠ দিয়ে মুছতে মুছতে বলল, হ্যাঁ, আমি আর কান্না করব না। আমার জন্য আর আমার বোনের কষ্ট পাক, আমি এটাও চাই না। আদিত্য নিজেকে অনেক কষ্টে সামলে নিল। রাকিব আদিত্যের দিকে মেনু কার্ড এগিয়ে দিল। আদিত্য বলল, ভাইয়া, আপনি যা খাবেন তাই খাবো। রাকিব অর্ডার দিতে লাগলো। অনেকক্ষণ পর অর্ডার সব খাবার চলে আসলো। আদিত্য হাত দিয়ে খেতে গেলে রাকিব আদিত্যকে শিখিয়ে দিতে লাগলো। আদিত্য খেতে গিয়ে বারবার খাবার ফেলে দিচ্ছে। রাকিব হাত দিয়ে খেতে লাগলো। আদিত্য হেসে চামচ রেখে হাত দিয়ে খেতে লাগলো আর বলল, জানেন ভাইয়া, হাত দিয়ে খাওয়ার যে শান্তি, সেটাতে চামচ দিয়ে খাওয়া এতটা মজা পাওয়া যায় না। ঠিক বলেছো। দুজন গল্প করতে করতে খাবার খেয়ে নিল। খাবার শেষ করে রাকিব বিল দিয়ে দিল। দুজন রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাইক নিয়ে সোজা শপিং মলে চলে গেল। আদিত্যকে শপিং করিয়ে দিল। আদিত্য শপিং মল ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ করে আদিত্যর কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। আদিত্য উঠে মেয়েটাকে সরি বলবে, তার আগেই মেয়েটা ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। এই ছেলে, চোখে দেখো না? সরি আপু। বেয়াদব ছেলে কোথাকার! আবার আদিত্যকে মারতে যাবে, তখনই রাকিব এসে রূপার হাত ধরে বলল, ওই বলছো তো সরি, তাই না? আমার আবার মারতে যাচ্ছ কেন? রূপা রাকিবকে দেখে অবাক হয়ে গিয়ে সাথে সাথে হাত ছাড়িয়ে নিয়ে চলে যেতে লাগলো। আদিত্য অবাক হয়ে গেল। আদিত্য রাকিবকে বলল, ভাইয়া ওনাকে চেনেন নাকি? আপনাকে কিছু না বলে চলে গেল। ওইটা তোমার আপু? আপু মানে? রূপা আপু। কিন্তু উনি না 2 দিন পর লন্ডন থেকে আসবে। জানি না, আমার এক ফ্রেন্ড তো তাই বলছিল। আপুকে ডাক দিই। আদিত্য রূপাকে ডাক দিয়ে দৌড়ে গেল। রাকিব আদিত্যর পিছু পিছু যেতে লাগলো আর বলতে লাগলো, আদিত্য দাঁড়াও। আপুকে আগে আটকে নেই, তারপর দাঁড়াবো। আদিত্য রাকিবের কোনো কথা না শুনে শপিং মল থেকে বের হলে দেখে রূপা গাড়িতে উঠবে। সাথে সাথে আদিত্য হাঁপাতে হাঁপাতে বলল, আপু, আমার আপনার সাথে কথা আছে। কি কথা? একটু আমাকে বলতে দেন। আদিত্য, এভাবে কেউ দৌড়ায়? ভাইয়া ওয়েট করেন, নিঃশ্বাস ফেলতে দেন। রূপা রাকিবকে দেখে গাড়িতে উঠতে যাবে। সাথে সাথে আদিত্য গাড়ির দরজা আটকে দিয়ে বলল, আপু প্লিজ, রাগ করে চলে যাবেন না। প্লিজ একটু আমার কথা শোনেন। আমি কারো কথা শুনতে চাই না। আর তুমি কে যে তোমার কথা শুনতে হবে? আপনার একটা ছোট ভাই হিসেবে ধরতে পারেন। প্লিজ আমার কথাটা শোনেন। রূপা কিছু বলতেই যাবে, তখনই পিছন থেকে কেউ বলে উঠল, রূপা। দোস্ত, তুই কেমন আছোস? রূপা আদিত্যকে এড়িয়ে আদিবাকে জড়িয়ে ধরলো। আদিত্য পিছনে ঘুরে আদিবাকে দেখে ভয়ে হাত পা কাঁপতে লাগলো। আদিবা রূপাকে বলল, রূপা, তুই না 2 দিন পর আসবি? এখানে কি করছিস? সবাইকে সারপ্রাইজ দিব, তাই গতকাল রাতে এসেছি। সাবাকে সারপ্রাইজ দিব জন্য কিছু বলিনি। তাই বলে আমায় বলবি না? আরে এখানে কি করছিলি? আরে রাকিব, তুমি এইখানে কেমন আছো? জেল থেকে কবে ছাড়া পেলে? ভালো আছি, তুমি কেমন আছো? 5 দিন হলো এসেছি। ও আচ্ছা, তা জেলের ভাত কেমন লাগলো? আর তোমার সাহস কি করে হয় আবার আমার বান্ধবীর সামনে আসার? রাকিব কিছু না বলে আদিত্যের হাত ধরে টেনে নিয়ে গেল। আদিত্য ভয়ে ভয়ে চলে গেল, কোনো কথা বলল না। রাকিব আদিত্যকে এভাবে দেখে বলল, কি ব্যাপার, এভাবে কাঁপছো কেন? কিছু হয়েছে তোমার? না। রাকিব বাইকে উঠে পড়লে আদিত্য পেছনে উঠে বসলো। দুজন বাসায় চলে গেল। আদিত্য রুমে এসে খাটে বসে ভাবতে লাগলো। আমাকে যেভাবে হোক ওনার কাছ থেকে ক্ষমা চাইতে হবে, না হলে আমি কখনোই শান্তিতে ঘুমাতে পারবো না। আমার বোন শান্তি পাবে না। আমাকে যেভাবে হোক ওনার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। কীভাবে ওনার সাথে যোগাযোগ করব? যেভাবে হোক আমাকে ওনার সাথে কথা বলতে হবে।
আর ওনার চেইনটা ফিরিয়ে দিতে হবে। আদিত্য কথাগুলো ভাবছিল। রাকিব নিজের রুমে গিয়ে রূপার কথা ভেবে চোখ বেয়ে পানি ঝরতে লাগলো। 8টার দিকে আদিত্য রাকিবের রুমে আসলে রাকিবের রুম অন্ধকার হয়ে আছে। আদিত্য লাইট জ্বালিয়ে দিল। রাকিব ওপর হয়ে শুয়ে আছে। আদিত্য রাকিবকে আস্তে আস্তে ডাকতে লাগলো। রাকিব ঘুমো ঘুমো চোখে খাটে বসে বলল, কিছু বলবেন? ভাইয়া, আপনি কি কান্না করছেন? ভাইয়া, কান্না না করে আপুকে বোঝানোর চেষ্টা করলেই তো পারেন। আর আপু যদি আপনাকে সত্যি ভালোবেসে থাকে, আমার বিশ্বাস লাস্টবারের মতো আপনাকে অনেক ক্ষমা করে দেবে। আমি কোন মুখে ওর সামনে যাব? আমি ওকে গলা টিপে মেরে ফেলতে চাইছিলাম, শুধুমাত্র অন্যজনের কথায় ওকে ভুল বুঝে। আমি কেমন ভালোবাসলাম ওকে যে আমি আমি ওকে বিশ্বাস করতে পারলাম না। অন্য কারো কথায় ওকে বিশ্বাস করলাম। ভাইয়া, আপনি অন্যায় করছেন। আপনি তো 2 বছর জেলও খাটলেন। আপনার আম্মু আব্বু বা কেউ আপনার খোঁজ খবরও নেয়নি, আপনাকে শাস্তি দিয়েছে। আপনি তো এখন আগের মতো নেই, অনেকটা ভালো হয়ে গেছেন। ওই আমাকে কখনোই ক্ষমা করবে না। ও আমাকে সহ্য করতে পারছে না। আচ্ছা ভাইয়া, নতুন করে আপুকে পটালে কেমন হয়? মানে? আদিত্য রাকিবকে কিছু প্ল্যান বলল। রাকিব শুনে ভ্রু কুচকে বলল, মুখে জুতা ছুঁড়ে মারবে? আরে, ট্রাই তো করতে পারেন। আচ্ছা। আচ্ছা ভাইয়া, একটা কথা বলার ছিল। বলো। আপুর সাথে যে একটা মেয়ে দেখলাম, উনি কে? আপনি কি চেনেন? চিনি। আমার আব্বুর আর রূপার আব্বুর বন্ধুর মেয়ে, আর রূপার বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা, ওনার কি বিয়ে হয়ে গেছে? না, বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আদিবা ধর্ষণের শিকার হয়েছিল, যার কারণে যার সাথে বিয়ে ঠিক হয় তারা বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। আর ধর্ষিতা মেয়েকে কেউ বিয়ে করতে চায় না। বিয়ে করতে চাইলেও ওদের সম্পদের লোভে বিয়ে করতে আছে। এটা তো ভালো করে জানো। ধর্ষিতা মেয়েদের জীবন কতটা কঠিন হয়ে দাঁড়ায় সমাজের মানুষদের জন্য। আর শুনেছি ওর নাকি বিয়ে ঠিক হয়েছে। 4 দিন পরে মনে হয় বিয়ে, আমাদের দাওয়াত দিয়েছে। বাট আমি যাব না, আব্বু আম্মু যাবে। কেন যাবেন না? শোনেন, এটা ভালো সময়। রূপা আপু তো অবশ্যই ওনার বিয়েতে যাবে, তখন ওনাকে কাছে পাবো, ওনাকে ইমপ্রেস করতে সুবিধা হবে। তাই তো, কথাটা খারাপ বলো নাই। এই সুযোগ কাজে লাগাতে হবে। হুম, এখন মন খারাপ না করে হাসেন। আচ্ছা তুমি বসো, আমি ওয়াশরুম থেকে আসছি। রাকিব ওয়াশরুমে চলে গেল। আদিত্য নিজের ওপরে অনেক রাগ হতে লাগলো। মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ জানে আমার জন্য ওনাকে কত কি সহ্য করতে হয়েছে। ধর্ষিত মেয়েদের জীবনটা একদম সমাজের মানুষ নরক বানিয়ে ফেলে। হ্যাঁ আল্লাহ, আমি আর পারছি না। কিছু মিনিটের সুখের জন্য একটা লাইফ বরবাদ করে ফেলেছি। আমি কিভাবে ওনার থেকে ক্ষমা চাইব? কোন মুখ নিয়ে ওনার সামনে দাঁড়াবো? আদিত্য কথাগুলো ভাবতে লাগলো। আর রাকিব ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আদিত্যকে বলল, চলো ছাদে যাই, রাতের ভিউটা অনেক সুন্দর লাগে। আচ্ছা চলেন। আদিত্য রাকিবের সাথে ছাদে চলে গেল। ছাদে গিয়ে দুজন দোলনায় বসে থেকে আকাশের দিকে তাকিয়ে দেখতে লাগলো। আদিত্য রাকিবকে ডাক দিলে আদিত্য আর রাকিব নিচে চলে গেল। 4জন খাবার খেতে বসলো। আদিত্য খাবার খাচ্ছিল আর মাঝে মাঝে রাহেলা বেগম আর সাইফুল চৌধুরীর দিকে তাকিয়ে দেখতে লাগলো। বিষয়টা রাহেলা বেগমের চোখ পড়লো। রাহেলা বেগম খাবার মুখে দিতে দিতে বলল, আদিত্য, কিছু লাগবে? যা লাগে নিয়ে খাও। না আন্টি, কিছু লাগবে না। 4জন খাবার খাওয়া শেষ করে বসার ঘরে গিয়ে বসে গল্প করতে লাগলো। কথা বলার মাঝখানে আদিত্য বলে উঠল, আচ্ছা, রাকিব ভাই কি এলাকায়? তার কোনো ভাই বোন নাই? আদিত্যর কথা শুনে রাহেলা বেগম সাইফুল চৌধুরী থমকে গেল। রাহেলা বেগমের মুখ মলিন হয়ে গেল। আদিত্য তাদের মুখ দেখে বলল, আঙ্কেল, আন্টি, আমি কোনো ভুল প্রশ্ন করে ফেললাম, তাহলে সরি, আমাকে ক্ষমা করে দিন। আরে না, কোনো ভুল প্রশ্ন করো না। আমার 2টাই সন্তান। আরেকজন কোথায়? জানি না। মানে? আমার ছোট সন্তান কোথায় আছে আমরা কেউ জানি না। বেঁচে আছে নাকি মারা গেছে কিছুই জানি না। কথাটা বলে রাহেলা বেগমের চোখে পানি টলমল করতে লাগলো। রাকিব রাহেলা বেগমের দিকে তাকিয়ে বলল, আম্মু আবার কান্না করছো? আমি তো আছি নাকি? এভাবে কান্না করলে আমার ভালো লাগে না কিন্তু। রাকিবের কথা শুনে চোখ মুছে ফেলল। না, আমি আর কাটবো না, তোমরাই খাবার খাও। রাহেলা বেগম আর কিছু না খেয়ে উঠে চলে গেল। আদিত্য মাথা নিচু করে বলল, সরি, আমার জন্য আন্টি না খেয়ে চলে গেল। আরে তেমন কিছু না, আম্মু মাঝে মাঝে এমন করে। আমার ছোট ভাই হারিয়ে যাওয়ার পর থেকে এমন করে, অনেকের খাবার ছেড়ে উঠে গেছে। আচ্ছা ভাইয়া, আপনার ছোট ভাই হারিয়ে গেল কিভাবে? 2004 সালে আমার আম্মুকে আর ছোট ভাই রাফিকে নিয়ে পার্কে গেছিল।
আমি আইসক্রিমের বায়না ধরলে আম্মু আমার জন্য আইসক্রিম কিনতে চলে যায়, আর আমি আর আমার ছোট ভাই খেলা করছিলাম। হঠাৎ করে আমি প্রজাপতি থেকে প্রজাপতির পিছন পিছন চলে যাই। আমি রাস্তায় পৌঁছে গেলে অ্যাক্সিডেন্ট হতে যাবে, তার আগে আম্মু দৌড়ে আমার কাছে যায়, আমাকে কোলে তুলে নিয়ে এসেছে। এসে দেখে আমার ছোট ভাই যেখানে রেখে গিয়েছিলাম ওইখানে নেই। শুধু আমার ছোট ভাই না, ওইখানে আরো ছোট 3টা বাচ্চা ছিল, ওদেরকেও খুঁজে পাই নাই। আজ 20 বছর হয়ে গেল, কাউকে এখন পর্যন্ত পাওয়া যায়নি। রাকিব কথাগুলো বলে এক পর্যায়ে কান্না করে দিল আর বলতে লাগলো, নিজের উপর খুব রাগ হয়। সেই কথা শোনার পর থেকে নিজের উপরে রাগ হতে থাকে, আস্তে আস্তে নিজের উপরে ঘৃণা ধরে যায়। এই ভেবে যে আমার জন্য আমার ছোট ভাইকে আমি হারিয়ে ফেলছি। সেদিন যদি বায়না না ধরতাম তাহলে আজ আমার ভাই আমাদের সাথে থাকতো। এই একটা ভাবনা চিন্তা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি নিজের রাগ অন্য কারো উপর খাটিয়ে ফেলি। ভাইয়া কান্না করো না, এখানে তোমার কোনো দোষ নাই। তুমি নিজেও তো ছোট ছিলে, তখন কিডন্যাপারদের সাথে তুমি পারতে না। ওরা হয়তো তোমার ভাইয়ের সাথে তোমাকে তুলে নিয়ে যাইতো। আমি জানি না, কিন্তু আমাকে নিয়ে গেলে তাও নিজের কাছে অপরাধী মনে হতো না। তিলে তিলে এইভাবে শেষ হয়ে যেতে হতো না। আদিত্য রাকিবকে সান্ত্বনা দিতে লাগলো, সাথে সাইফুল চৌধুরী দিতে লাগলো। রাকিব ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আদিত্য একটা প্লেট খাবার বেড়ে রাহেলা বেগমের রুমের দিকে যেতে লাগলো। রাকিবের সাইফুল চৌধুরী অবাক হয়ে গেল। আদিত্য রাহেলা বেগমের রুমে গিয়ে বলল, আন্টি, আর তো কিছু বলবে? আদিত্য রাহেলা বেগমের কাছে গিয়ে বসে চোখের পানি মুছে দিয়ে খাবারের লোকমা মুখে তুলে দিয়ে বলল, আন্টি কান্না করবেন না। আজ থেকে আমি আপনার ছোট ছেলে। আপনি মোটেও ভাবেন না আপনার ছোট ছেলে হারিয়ে গেছে। আদিত্যের কথা শুনে রাহেলা বেগম আরো ইমোশনাল হয়ে আদিত্যকে জড়িয়ে ধরলো। আদিত্যর কপালে চুমো দিল। আদিত্য রাহেলা বেগমকে খাবার খাইয়ে দিল। দুজনের ভেতরে ভালো একটা সম্পর্ক হয়ে গেল। 4 দিন পর ভাই ওঠেন, আম্মা আব্বু ডাকছে, তাড়াতাড়ি উঠে বিয়ে বাড়িতে যেতে হবে। আমাকে ঘুমাতে দাও, পরে যাব, এখন যাব না। ভাইয়া আমাদের কাছে কি ভুলে গেছেন? রূপাপুকে ইমপ্রেস করতে হবে তো। আদিত্যর কথা শুনে রাকিব লাফ দিয়ে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হতে চলে গেল। রাকিব তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল। রাকিব আদিত্য একসাথে নিচে গেল। রাহেলা বেগম বলল, মাশাআল্লাহ, আমার ছেলে দুটাকে পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগছে, কারণ নজর না লাগে। রাহেলার কথা শুনে 4 জন হেসে উঠল। তারপর বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে পড়ল। 20 মিনিটের বিয়ের রিসেপশনে চলে গেল। সবাই নাচ গান করছে। আদিত্য রাকিব রূপাকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে রূপাকে ছাদে পেল। রাকিব আদিত্যকে সামনে এগিয়ে দিলে আদিত্য রূপার কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? রূপা কারোর কণ্ঠ পেয়ে পেছনে ঘুরে তাকে দেখে আদিত্য। রূপা আদিত্যকে বলল, ওয়ালাইকুম সালাম, তুমি এখানে কি করছো? জি আপু, আমি ভাইয়াদের সাথে এসেছি। ভাইয়া, রাকিব তোমার কেমন ভয়? কলেজের ভাই, যাই হোক ওসব বাদ দেন। যেটা বলার ছিল আপু, ভাইয়া আপনাকে অনেক ভালোবাসে। প্লিজ আপু, ভাইয়াকে ক্ষমা করে একটা সুযোগ দেন। ভাই নিজেকে অনেক পরিবর্তন করেছে। ব্যাস, আর একটা কথাও বলো না, এখান থেকে চলে যাও, না হলে খুব খারাপ হয়ে যাবে। আপু প্লিজ, দয়া করে ভাইয়াকে ক্ষমা করে দিন। আদিত্যর কথা শুনে রূপা রেগে সোজা আদিত্যর গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। রাকিব আদিত্যর পেছন থেকে বের হয়ে রাগের লোক নিয়ে কিছু বলতেই যাবে, সাথে সাথে আদিত্য রাকিবের হাত ধরে বলল, আপু আমাকে মারেন, সমস্যা নেই। আমার ভাইয়াকে দয়া করে ক্ষমা করে দিন। ভাইয়া তো নিজের ভুল বুঝতে পেরেছে, 2 বছর জেল খাটছে। তারপরে কি আপনার মনে হয় ভাইয়ের শাস্তি কম হয়ে গেছে? দেখেন, আপনার যদি ভাইয়ের উপরে রাগ থাকে তাহলে ভাইয়ের উপরও রাগ খাটান, দরকার পড়লে শাস্তি দেন। তাই বলে আপনি ভাইয়াকে এড়িয়ে যাবেন না, কথা বলেন। অন্তত আপনি তো ভাইয়াকে ভালোবাসেন। ভালোবাসার মানুষটাকে কি লাস্টবারের মতো ক্ষমা করা যায় না? আদিত্যর কথা শুনে রূপা কিছু বলতেই যাবে, তার আগেই নিচ থেকে চিল্লাপাল্লার আওয়াজ আসলো। 3 জন দৌড়ে নিচে নেমে গেল। নিচে গিয়ে দেখে আদিবা আত্মহত্যা করতে চলে গেছে। সবাই আদিবার রুমের দরজা ধাক্কাতে লাগলো। দরজা খুলছে না দেখে আদিত্য পাশের রুমের দরজা খুলে ব্যালকনি দিয়ে আদিবার রুমে ঢুকলো। আদিত্য আদিবার পা ধরে বলল, দয়া করে এমন পাপ কাজ করবেন না, এটা কখনোই সমাধান হতে পারে না। দয়া করে নেমে আসেন। আমায় ছেড়ে দিন, আমি বাঁচতে চাই না। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। ধর্ষিতা মেয়েদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। দয়া করে ছেড়ে দিন আমায়। আমি আর পারছি না। এক এক করে এইভাবে সবাই বিয়ে ভেঙে দিচ্ছে। 1000 জনের 1000 কথা এত শুনতে পারছি না আর আমি। কারো কথা কেন কান দিচ্ছেন? আপনি তো আপনার বাবা মায়ের একমাত্র সন্তান। আপনার যদি কিছু হয়ে যায়
তাহলে আপনার বাবা মার অবস্থা কি হবে একবার ভেবে দেখেছেন? আপনি তো আত্মহত্যা করে ভাবছেন মুক্তি হয়ে যাবেন, কিন্তু আপনার আব্বু আম্মু কি হবে? তারা সহ্য করতে পারবে কি? আদিত্য, দরজা খোলো। ভাইয়া, উনি তো দড়ি ছড়াচ্ছেন না। ওনাকে ছেড়ে দিলে তো উনি ঝরে যাবে। তোমার পায়ের কাছে দেখো টুল আছে, ওইটা খাটের উপর তুলে আদিবার পায়ের নিচে দাও। আদিত্য রাকিবের কথা শুনে পা দিয়ে টুলটা নিয়ে আসতে লাগলো। আর ওইদিকে আদিবার আব্বু আম্মু কান্নার ভেঙে পড়তে লাগলো। আর সবাই আদিবাকে নেমে পড়তে বলল। আদিত্য অনেক কষ্টে টুলটা নিয়ে আদিবার পায়ের কাছে দিয়ে দরজা খুলতেই যাবে, সাথে সাথে আদিবা পায়ের কাছ থেকে টুল ছড়িয়ে ঝুলে পড়ে। আদিত্য দরজা খুলে দিলে সবাই রুমে ঢুকে পড়ে। আদিবার আব্বু আম্মু আদিবার হাত জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো। আদিবা, এমন কাজ করো না। কে কি বলো, ওইটা কানে কানে নিচ্ছ। কে তোমাকে বিয়ে করলো বা না করলো ওইটা দেখার বিষয় না। আদিবা, আমাকে ছেড়ে চলে যাও না। রাগীব রূপা মিলে আদিবাকে নামিয়ে নিল। আদিবা জোরে জোরে কাঁদতে লাগলো। আদিত্য নিজের উপরে অনেক রাগ লাগলো। আদিত্য সহ্য করতে না পেরে আদিবার কাছে গিয়ে আদিবার হাত শক্ত করে জড়িয়ে ধরে বলল। আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি আপনাকে কথা দিচ্ছি, এই 5 বছর যতটা কষ্ট সহ্য করেছেন, আমি আপনাকে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে সব ভুলিয়ে দেওয়ার চেষ্টা করব। দয়া করে আমাকে একটা সুযোগ দিন আপনাকে ভালোবাসার। আমি আপনার লাইফটা পরিবর্তন করে দিতে চাই। প্লিজ, এভাবে ভেঙে পড়বেন না। আদিত্যর কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আদিবার আব্বু আম্মু অবাক হয়ে আদিত্যের দিকে তাকালে রায়না বেগম বলল। কে? আদিত্য, তুমি বিয়ে করবে মানে? আদিবা তোমার বড় আপন মতো। আম্মু, বয়স কোনো ব্যাপার না। আঙ্কেল আন্টি, আপনাদের কাছে আপনার মেয়েকে আমি চাচ্ছি। আমি একটা বেকার ছেলে, আর আমি গরিব ঘরের সন্তান। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমি জানি ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে, কিন্তু সত্যি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমি আপনার মেয়েকে হয়তো বড়লোকের মতো টাকা পয়সা দিয়ে ভরিয়ে দিতে পারবো না, কিন্তু ভালোবাসার সম্মান দিয়ে রাখতে পারবো। একবার আমাকে বিশ্বাস করে দেখেন। আমি যদি আপনার মেয়েকে অসুখে রাখি, তাহলে আপনারা আমাকে মেরে ফেলেন, আমার কোনো আফসোস থাকবে না। আদিত্যের কথা শুনে সবাই কানাঘুষো করতে লাগলো। অনেকক্ষণ ভেবে চিন্তা করে আদিবার আব্বু আম্মু রাজি হয়ে যায়। আদিবার কিছু বলতে চাইলে বলার সুযোগ দেয় না। আদিত্য আর আদিবার বিয়ে পড়ানো শুরু করলো। যৌতুক দিতে চাইলে আদিত্য বলে উঠল। বেয়াদবি মাফ করবেন, আমি আপনার মেয়ের হাত দুইটা চাই। আমার আর কিছুই চাই না। যদি যৌতুক হিসেবে কিছু দিতে চান জোর করে, আমি তাহলে একটা জিনিসই চাইব, সেটা আপনার মেয়েকে। আদিত্যর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। কেউ কেউ আদিত্যকে ভালো বলতে লাগলো, কেউ কেউ আদিত্যকে পাগল বলতে লাগলো। আদিবার আব্বু আম্মু আদিত্যর প্রতি অনেকটা ইমোশনাল হয়ে যায়। আদিত্য আর আদিবার বিয়ে পড়িয়ে দিল। আদিত্যর বাবা মা হিসেবে রায়লা বেগম সাইফুল চৌধুরী স্বাক্ষর দেয়। আদিবা আর আদিত্য বসে আছে। সবাই নাচানাচি গান বাজনা নিয়ে মেতে থাকলেও আদিবার মুখে এক ফোঁটাও হাসি নেই। আদিবার চোখ বেয়ে অনবর পানি পড়ছে। আদিত্য আদিবার চোখের পানি মুছে দিতে দিতে বলল। আমি জানি আমাকে আপনার পছন্দ না। আমি জানি আমার উপরে আপনার রাগ হচ্ছে। দয়া করে প্লিজ এভাবে কান্না করবেন না। আপনার কান্না আমার সহ্য হচ্ছে না। আমি একবার যখন আপনার হাত ধরেছি, তখন আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনার হাত ধরে বাঁচতে চাই। এই হাত কখনই আপনার হাত ছেড়ে দিবে না। আদিত্যর কথা শুনে আদিবা কিছু বলল না, চুপ হয়ে বসে থাকলো। আদিত্য আদিবার জন্য বাসর ঘর সাজানো হলে আদিবা আর আদিত্যকে নিয়ে বাসর ঘরে বসিয়ে দিয়ে আসলো। আদিত্য দরজা লাগিয়ে দিলে আদিবা আদিত্যকে বলল। তুমি কি পাগল? আমার মতো ধর্ষিতা মেয়েকে কেন বিয়ে করলে? বিয়ে তো করলে আবার যৌতুক পর্যন্ত নিলে না। তুমি আমায় কেন দয়া করলে? আমি তোমায় দয়া করি না, আমি আমার ভুল শুধরানোর জন্য তোমায় বিয়ে করছি। মানে? আদিত্য আদিবাকে সত্যি বলতেই যাবে তখনই ভাবতে লাগলো। আমি যদি সত্যি বলি তাহলে উনি অনেক কষ্ট পাবে। না থাক, সময় হলে ওনাকে সব সত্যি বলে দিতে হবে। কি হলো? কি ভাবো এভাবে? আমি চেয়েছিলাম আমি জীবনে বিয়ে করলে একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করব। অবহেলিত মেয়েদের বিয়ে করার ইচ্ছে ছিল, সেটা পূর্ণ হয়ে গেল। আমি দেখেছি অবহেলিত মেয়েরা স্বামীদের অনেক ভালোবাসে, তাই ছোটবেলা থেকে এই শখটা জেগেছিল। এটা কোনো কথা? আমি যদি তোমাকে না ভালোবাসি? তুমি আমার স্ত্রী, সেখানে তুমি এখন ভালো না বাসলে একদিন একদিন আমায় তুমি ভালোবাসবে। আমি সেই দিনের অপেক্ষায় থাকবো। শোনো, বাস্তব দুনিয়ায় চলার চেষ্টা করো, কল্পনার দুনিয়ায় চলো না। আমি বাস্তব দুনিয়াতে আসি। যাই হোক, আজকে আমাদের বাসর রাত, আর আপনি কি এলোমেলো কথা বলে শুরু করেছেন?
বাসরাত নিয়ে কত স্বপ্ন ছিল। বউ ঘোমটা দিয়ে বসে থাকবে, আমি গিয়ে বউয়ের ঘোমটা খুলে কপালে চুমু দিয়ে প্রশংসা করব। তাতে কিছুই হলো না, উল্টে বউ আমাকে জোর করা শুরু করে দিয়েছে। আদিত্য কথা শুনে আদিবা হাসি পেল, কিন্তু হাসলো না, হাসি আটকে বলল, এত যে বড় বড় কথা বলছো, এখন যদি বলি তুমি আমায় টাচ করতে পারবে না, আমি তোমায় অনুমতি দিলাম না, তখন তুমি কি করবে? বউ অনুমতি না দিলে সেখানে তার কিছু করার নেই। জোর করে তার বউকে টাচ করা যাবে না। গুড, যাও ঘুমিয়ে পড়ো, আমারও অনেক ঘুম পেয়েছে। ঘুমালে আবার আত্মহত্যা করবেন না তো? কি মনে হয়? কি আর মনে হবে, যারা একবার আত্মহত্যা করতে যায় তাদের পেছনে শয়তান লেগে পড়ে, সবসময় কুপরামর্শ দিবে। রাগ হইলে, কষ্ট পড়লে বলবে, এত কষ্ট সহ্য করে কি হবে, আত্মহত্যা কর, সবাইকে মুক্তি করে দে, তোকে কেউ ভালোবাসে না। আদিত্যর কথা শুনে আদিবা পিছন ঘুরে মিটিমিটি হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেল। আদিত্য বিছানার উপর বসে নিচের দিকে তাকিয়ে থেকে মনে মনে ভাবতে লাগলো। আপনার মুখে আমি হাসি ফোটাবো, আমার জন্য আপনার মুখের হাসি চলে গেছে। আমি আপনাকে আগের মতো স্বাভাবিক করে দেব, যেভাবে হোক আপনাকে আমার ভালো রাখতে হবে। আদিত্যর পকেট থেকে ওর বোনের ছবি বের করে বুকে জড়িয়ে চোখের পানি ফেলতে লাগলো আর ভাবতে লাগলো। বোন রে, তোমাকে যে আমি খুব মিস করেছি। বোন, তুমি কি দেখতে পাচ্ছ, আমি আমার ভুল শোধরানোর জন্য ওনাকে বিয়ে করেছি। আমি জানি না উনি যখন সত্যিটা জানতে পারবে আমাকে ক্ষমা করে দিবে কিনা। ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে আদিত্যর সাথে সাথে চোখ মুছে ছবিটা পকেটে রেখে দিল। আদিবা আদিত্যকে দেখে বলল, আচ্ছা, একটা কথা বলো তো, জি বলেন। তোমার কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগে, কোথায় যেন শুনেছি। আর তোমাকে কি আগে আমি দেখেছি কোথাও? আদিত্য আদিবার কথা শুনে ভয় পেয়ে গেল, ঢোক গিলতে লাগলো। আদিবা ভুরু কুচকে তাকে বলল, কি হলো, কথা বলছো না কেন? ইয়া মানে, হ্যাঁ, আমাকে তুমি আগে দেখছো। আমি তোমার অফিসে ইন্টারভিউ দিতে এসেছিলাম 5 বছর আগে, এর জন্য হয়তো আমার কণ্ঠ চেনা চেনা লাগছে। ও আচ্ছা, আমার ঠিক মনে পড়ছে না, হয়তো হতে পারে 5 বছর আগের কথা, তাই খেয়াল নেই হয়তো। ও আচ্ছা। আচ্ছা, যাও ফ্রেশ হয়ে নাও। আদিত্য ওয়াশরুমে চলে গেল। আদিবা খাটের একপাশে শুয়ে ভাবতে লাগলো। এই ছেলেটা আমায় কেন বিয়ে করলো? আমার অফিসে একবার ইন্টারভিউ দিতে এসেছে, আবার সম্পদের লোভ থাকলে যৌতুকও নিল না। কিছু তো বুঝতেই পারছি না, ওর মাথায় কি চলছে? নাকি আল্লাহর কাছে একটা ভালো স্বামী চেয়েছিলাম, এজন্য কি আমার জন্য ওকে পাঠিয়েছে? আদিবা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। আদিত্য ওয়াশরুম থেকে বের হয়ে পাঞ্জাবিটা খুলে স্যান্ডো গেঞ্জি পরে শুয়ে পড়ল। আদিবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে লাইটটা অফ করে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে দেখতে পায় আদিবা ওর বুকের ওপর মাথা দিয়ে শুয়ে আছে। আদিত্য একটু নড়ে ওঠে, আদিবার ঘুম ভেঙে যায়। আদিবার চোখ খুলে আদিত্য চোখ বন্ধ করে ফেলে। আদিবা নিজেকে আদিত্যর বুকে দেখে লজ্জা পেয়ে গেল, সাথে সাথে উঠে পড়ল। আদিত্যর দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, মাশাআল্লাহ, আমার বরটাকে কত সুন্দর লাগছে। আচ্ছা, একটা ছোট বাচ্চাদের মতো ঘুমাচ্ছে ছেলেটা। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, কিন্তু আল্লাহ আপনিই ভালো জানেন ওর মনের ভিতর কি আছে। আদিবা আদিত্যর দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল। আদিত্য চোখ খুলে দেখে আদিবা তাকিয়ে আছে। আদিত্য আবার চোখ বন্ধ করে নিল। আদিবা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তার মানে তুমি ইচ্ছে করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরেছিলে আমায়, ঘুমের ভেতর পেয়ে আমার সাথে? ছি! আদিবার কথা শুনে আদিত্য লাফ দিয়ে উঠে ভয় ভয় বলল, বিশ্বাস করো, আমি কিছু করি নাই, আল্লাহর কসম। আমি তুমি ইচ্ছে করে বুকে টেনে নেই নাই, আমি তো ঘুমিয়ে গেছিলাম। ঘুম ভাঙলে দেখি তুমি শুয়ে আছো আমাকে জড়িয়ে ধরে। তোমাকে নড়তে দেখে ভয়ে চোখ বন্ধ করে নিয়েছিলাম, যাতে তুমি আমায় ভুল বুঝতে না পারো। ওকে, বিশ্বাস করলাম। তুমি ভুলেও ঘুমের ভেতর আমায় টাচ করবে না, চেষ্টা করবে না, তাহলে কিন্তু খবর আছে তোমার, বলে দিলাম। আদিবা কথাটা বলে খাট থেকে নেমে মিটিমিটি হাসতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, বরটা কি ভয় পেয়ে গেছে? মুখটা দেখার মতো ছিল। আদিবা ওয়াশরুমে চলে গেল। আদিত্য খাটের উপরে বসে পড়ল। আদিবা গোসল করে আসলো। আদিবা তোয়াল পেঁচিয়ে আসলে আদিত্যর সাথে সাথে চোখ সরিয়ে নিল। আদিবা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে হেয়ার ড্রাই দিয়ে চুল শোকাতে লাগলো। আদিত্য আর চোখে তাকিয়ে দেখতে লাগলো। আদিবা আয়নায় আদিত্যকে আর চোখে তাকাতে দেখে মিটিমিটি করে হাসতে লাগলো আর ভাবতে লাগলো, দেখবো কি করে কতক্ষণ নিজেকে কন্ট্রোল করে রাখো, আমার অনুমতি ছাড়া কতক্ষণ নিজেকে ধরে রাখতে পারো, সেটাই দেখবো আমি।
আদিবা চুল শুকিয়ে আদিত্যর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল। এভাবে কি দেখছো? আদিবার কথা শুনে আদিত্য থতমত খেয়ে গেল। আদিত্য তোতলাতে তোতলাতে বলল। কই কি দেখছি? আমি তো দেখলাম তুমি আমার দিকে তাকিয়েছিলে। হ্যাঁ, তাকাইছি। তো কি হয়েছে? আমি তো আর আপনাকে ধরিনি। আর আপনি এইভাবে একটা ছেলে মানুষের সামনে থাকলে যে কোনো ছেলের আদর করতে ইচ্ছে করবে। আদিত্য কথাটা বলেই সাথে সাথে মুখ চেপে ধরলো। আদিবা ভ্রু কুঁচকে তাকাতে আদিত্য দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আদিত্যকে দৌড়ে যেতে দেখে হাসতে লাগলো। হাসি থামিয়ে শাড়ি পরতে লাগলো। আদিত্য ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আদিবা শাড়ির কুচি সামলাতে পারছে না। আদিত্য গিয়ে আদিবার কুচি ধরে ঠিক করে দিতে লাগলো। আদিবা মুচকে হাসি দিল। আদিত্য বসা থেকে উঠতেই আদিবা হাসি থামিয়ে গম্ভীর গলায় বলল। কি ব্যাপার, তুমি গোসল না করে সবাইকে বোঝাতে চাও নাকি যে আমি তোমায় আমার কাছে আসতে দিইনি? আমার কোনো পোশাক নিয়ে আসি নাই। কে জানতো আপনার বিয়ে খেতে এসছে? আপনাকে বিয়ে করে ফেলবো। আপনি গোসল করেন, যান। আমি অলরেডি আপনার জন্য শার্ট প্যান্ট অর্ডার করে দিয়েছি। এখন লাগবে কিনা সেটা চেক করতে হবে। রাকিবের মাপে কি আপনার হয়? তুমি আবার আমার সাথে তাল মিলিয়ে আপনি করছো কেন? আর রাকিব ভাইয়ের মাপ তুমি জানো কিভাবে? তুমি আপনি বলবে আর আমি বললে দোষ? আর রাকিব আমার বেস্ট ওর বয়ফ্রেন্ড। মাঝে মাঝে ওর জন্য শার্ট প্যান্ট কিনতে গিয়েছি, তাই সেখান থেকেই আমার মুখস্থ আছে। ও আচ্ছা। হুম, যাও এখন গোসল করে আসো। ওই তো পার্সেল মনে হয় চলে এসেছে। আদিত্য ওয়াশরুমে চলে গেল। আদিবার দরজা খুলে দেখে রাকিব রূপা দাঁড়িয়ে আছে। রাকিব আদিবার দিকে তাকিয়ে বলল। তোকে কি বলবো রে? তোর যেটা মনে চায় ওইটাই ডাক। তোরা দুজনে একসাথে কাহিনী কি? তোর পার্সেল দিতে এসেছিলাম, এখানে আবার এইটা কেন এসেছে আমি কি জানি। আমার ছোট ভাইয়ের সাথে দেখা করতে আসছি। ভাব। আচ্ছা দুজন বস। রাকিব খাটে বসলে রূপা পার্সেল দিতে দিতে রাকিবের কোলে বসে পড়ে। আদিবা হাসতে লাগলে রূপার সাথে সাথে কোল থেকে নেমে রাকিবকে মারতে গেল। রাকিব রূপাকে ধরে বলল। আরে আমি কি ইচ্ছে করে তোমাকে কোলে বসিয়েছি নাকি? তুমি নিজেই তো আমার কোলে বসেছো। তুই দেখলি আমি বসছি, তাহলে তুই সরে গেলি না কেন? আরে ভাবার কই সুযোগ দিলে যে সয়ে যাবো নাকি থাকবো? দুজন থাম। আদিত্য তোয়ালে পরে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রাকিব আর রূপা। আদিত্যর দিকে তাকিয়ে রূপা বলল। বা দিবা, তোর জামাইটা কত কিউট রে। কথাটা বলেই লজ্জা মুখ বানালো। আদিবা রেগে আদিত্যর দিকে পার্সেল ছুঁড়ে মেরে বলল। নিজের শরীর সবাইকে দেখানোর খুব ইচ্ছে জাগে, তাই না? যাও ভেতর যাও, তত্ত্ব সব। আদিত্য পার্সেলটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। আদিবাকে রেগে যেতে দেখে রূপা হাসতে হাসতে বলল। বাবা, বান্ধবী দেখি জামাই থেকে কারো নজর দিতে দিবে না। দোস্ত, আর কাউকে জামাইয়ের ভাগ দিস বা না দিস, আমাকে দিস তাহলে চলবে। রূপার রাগ তুলিস না তো আমার। আমার জামাইয়ের দিকে নজর দিলে খবর আছে তোর। তোর বয়ফ্রেন্ডের দিকে আমি কোনোদিন নজর দিয়েছি? দেখ নাই, ওটা তোর ভুল, তাই বলে আমি যে দিব না এটা তো হতে পারে না। রূপা বাজে কথা বলবে না। আদিত্য তোমার দেবর হবে, তাই ওকে নিয়ে মজা করা বন্ধ করো। কিসের দেবর? ওই আমার জামাই হবে। রাকিব রেগে যেতে লাগলো, সাথে আদিবাও রেগে গেল। দুজনকে রাখতে দেখে রূপা মনে মনে অনেক হাসতে লাগলো। আদিত্য ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রাকিব রেগে আছে। আদিত্য তাড়াতাড়ি করে গিয়ে রাকিবকে ধরে বলল। ভাইয়া কি হয়েছে? এত রাগ করছো কেন? ভাই তোমাকে না বললাম মাথা ঠান্ডা রাখতে? আদিত্যকে রাকিব ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল। তুমি আর একটা কথাও বলবে না। আমার ভালোবাসাকে তুমি নিয়ে নিচ্ছ। এই কয়েকদিনে আমার আব্বু আম্মুর মনে অনেকখানি জায়গা করে নিয়েছো। আবার আবার ভালোবাসার মানুষটার দিকে নজর দিচ্ছ। রাকিব আদিত্যকে আর কিছু বলতে না দিয়ে হন হন করে চলে গেল। আদিত্য থ মেরে দাঁড়িয়ে থেকে রাকিবের চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো। আদিত্য রূপার দিকে তাকিয়ে বলল। আপু, আমি আপনার সাথে কি করছি? আপনি ভাইকে কি বলছেন? আমি তো আপনাকে নিজের বড় বোনের মতো দেখি। আরে কিসের বড় বোন? আমাকে বউয়ের নজরে দেখতে পারো। আদিবা আরো রেগে গেল। রেগে রূপার সামনে আদিত্যকে ধরে ঠোঁটে কিস করে দিল। আদিত্য রূপা অবাক হয়ে গেল। আদিত্য চোখ বড় বড় করে ফেলে। আদিবা 2 মিনিট পর ছেড়ে দিয়ে আদিত্যকে শক্ত করে জড়িয়ে ধরে বলে। আদিত্য শুধু আমার জামাই, আর কারো না। আমার স্বামীর দিকে যে নজর দিবে আমি তার চোখ তুলে ফেলবো। আদিত্য আদিবার কথা শুনে ইমোশনাল হয়ে গেল। আদিত্য আদিবার দিকে তাকিয়ে ভাবতে লাগলো। আমাকে নিয়ে তুমি এমন পাগলামি করছো? যখন জানতে পারবে আমি কোনো ভালো ছেলে না, আমি তোমার জীবনটা বরবাদ করে দেওয়ার সেই মানুষটা, আমাকে তুমি তখন ঘৃণা করবে। আমাকে এতটা ভালোবাসা তখন আর হইতে দিবে না।
রূপা আদিবার পাগলামি দেখে হাসতে লাগলো। আদিবা রূপাকে দেখে হাসতে হাসতে বলল, তোর কি মনে হয় আমি তোর জামাই থেকে নজর দিব? আরে, আমি তো রাকিব আর তোকে একটু জেলাস করাচ্ছিলাম। শোন, তুই ভালো করে জানোস আমার মন প্রাণ জোরে শুধুমাত্র রাকিব, আর কেউ নাই। আর জায়গা আমি কাউকে দিতেও পারবো না। আর আদিত্য তো আমার ছোট ভাইয়ের মতন, আর তার ওপরে আবার তোর স্বামী সেখানে। আমি ওর দিকে নজর কিভাবে দেই বলতো? রূপার কথা শুনে আদিত্য অনেকটাই খুশি হলো। আর আদিবা লজ্জায় পড়ে গেল। আদিবা রূপাকে বলল, সরি। থাক, সরি বলতে হবে না। আর আদিত্য, তোমার ভাইকে বলো না আমি যে ওকে এখনো ভালোবাসি, তাহলে আবার আমার উপরে অধিকার খাটাতে আসবে। আপু, ভাই আপনাকে অনেক ভালোবাসে। ভাই এখন আর আগের মতো কথায় কথায় রেগে যায় না। আপু, ভাইয়াকে আর কষ্ট দিও না, ভাইয়াকে ক্ষমা করে দেন। সময় হলেই দেব। ওকে আরো নিজেকে পাল্টাতে হবে। হ্যাঁ, ওই আগের থেকে এখন সত্যি পাল্টে গেছে। কারণ এখন যদি আগের রাকিব থাকতো, রেগে আমার গলা চেপে ধরতো তোমাকে নিয়ে এসব কথা বলার জন্য। কিন্তু ও নিজেকে অনেকটা কন্ট্রোল করে চলে গেছে। কিন্তু আরো পরিবর্তন হতে হবে। আপু বেশি পরিবর্তন করতে গিয়ে আমার জন্য হারিয়ে না ফেলেন। ওইসব বাদ দাও, চলো নিচে যাই। সবাই আনন্দ করছে, তোমরা এত দেরি করে ঘুম থেকে উঠলে কত কিছু মিস করছো। তুই যা, আমি আসছি। রূপা চলে গেল। আদিবা আদিত্যর দিকে তাকিয়ে বলল, ওটা অভিনয় ছিল, তাই বলে কিন্তু আবার জোর করে আদর করতে এসো না। আচ্ছা। আদিবার মুখ দেখে বোঝা যাচ্ছিল আদিবা যাই বলল ওইটা ওর মুখের কথা, মনের কথা না। আদিবা চলে যেতে নিবে, সাথে সাথে আদিত্য হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। আদিবা প্রথমে নিজেকে আদিত্যর থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে আদিবা পরে আর করে না। আদিত্য ঠোঁটে চুষতে লাগলো। আদিত্য মিটিমিটি হাসতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, আমি বুঝতে পারছিলাম তুমি আমার কে থেকে কে চাচ্ছ। তুমি হলে এমন একটা মানুষ যে নিজের ইচ্ছাটা মুখে প্রকাশ করতে পারো না। তোমার না কথা মানে তুমি ওইটা চাও। আস্তে আস্তে আমি তোমাকে বোঝার চেষ্টা করব। আদিত্য নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে নিলে আদিবাকে ছেড়ে দিলে দুজনে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আদিবা রাগ দেখাতে যাবে, আদিত্যর সাথে সাথে গালে চুমু দিয়ে দৌড়ে পালিয়ে গেল। আদিবা হাসতে লাগলো। আদিবা রুম থেকে বের হয়ে গেল। আদিত্য সবার সাথে বসে গল্প করছে। কিছু মেয়েরা আদিত্যকে ধরে নাচতে লাগলে আদিবা রাগী লুক নিয়ে তাকাতেই আদিত্যর চোখ গেলে সাথে সাথেই বসে গেল। রূপা ব্যাপারটা দেখে মিটিমিটি করে হাসতে লাগলো। আদিত্যকে আবার নিয়ে যেতে নিবে, আদিত্য বলল, আপনারা নাচেন, আমি দেখি। আদিত্যকে ওরা জোর করতে লাগলে আদিবা ওদের সামনে গিয়ে দাঁড়ালে আদিবাকে নাচতে লাগলো। আদিবা পড়ে যেতে নিবে, সাথে সাথে আদিত্য ধরে ফেললো। আদিত্য আদিবাকে সোজা করে দাঁড় করিয়ে দিল। আস্তে নাচেন, আর একটু হলে উনি পড়ে যেত। আদিত্যর কথা শুনে সবাই হাসতে লাগলো আর বলতে লাগলো, আর সবাই মজা করে অনেক কিছুই বলতে লাগলো। আদিবার লজ্জা পেয়ে গেল। আদিবার হাত ধরে ওর এক কাজিন নাচতে গেলে আদিত্যর রাগ উঠে গেল আদিবাকে টাচ করতে দেখে। আদিত্য আদিবা আর আদিবার কাজিনদের মাঝখানে গিয়ে আদিবার হাত ধরে নাচতে লাগলো আর কানে কানে বলল, আপনি ওনার সাথে কেন নাচলেন? আরে রেগে যাওয়ার কি আছে, ওটা আমার কাজিন হয়তো। যে না সে হোক গা, আমার বউকে অন্য কেউ টাচ করতে পারবে না। রাকিবের সাথে থেকে কি তোমার মাথা গেল নাকি? কেন, ভাইয়া কি করছে? রাকিব রূপাকে কারো সাথেই সহ্য করতে পারে না, ছোট ছেলেদের সাথেও ঝগড়া লাগিয়ে দেয়। আর তুমি দেখছি ওর মতোই করছো। আদিত্য আদিবার কথা শুনে রূপার দিকে তাকালো। রূপা অন্য ছেলেদের সাথে নাচছে। রাকিব নিচের দিকে তাকিয়ে বসে আছে আর চোখে তাকিয়ে দেখতে লাগলো। আদিত্য মাথায় একটা বুদ্ধি আসলো। আদিবাকে ছেড়ে দিয়ে রূপার কাছে গিয়ে রূপার হাত ধরে ঘোরাতে ঘোরাতে রাকিবের ওপর ফেলে দিল। রাকিব সাথে সাথে ধরে ফেললো। রাকিব রূপাকে ধরলে আদিত্য রাকিব আর রূপাকে তুলে বলল, ভাবি, আপনার কাছ থেকে অবাক। আমার ভাইকে রেখে অন্য ছেলের সাথে নাচা, অন্য ছেলেদের কাছে গেলে ধাক্কা দিয়ে ফেলে দেব, তখন বুঝবেন মজা কেমন লাগে। আদিত্য কথাগুলো বলে রাকিবের হাতে দিয়ে আদিবার কাছে চলে গেল। আদিবাকে ওখান থেকে দূরে সরিয়ে নিয়ে এসে বলল, এত মানুষের ভিড়ে যাওয়ার দরকার নেই, নাচতে নাচতে ঘেমে গেছে। আদিত্য টিস্যু নিয়ে এসেছে। আদিবার মুখ গলা মুছে দিতে লাগলো। আদিবার আব্বুর চোখে পড়লে আদিবার আম্মুকে থামিয়ে দিয়ে ইশারা করলেন। দুজন খুশি হয়ে চলে গেল। আদিবা আদিত্যর দিকে তাকিয়ে বলল, চলো খাবার খেয়ে আসি, অনেক ক্ষুধা পেয়েছে। আচ্ছা চলো। আদিত্য আদিবা দুজনে খাবার খেতে চলে গেল। আদিত্য আদিবাকে খাবার দিতে লাগলো। এটা দেখে সবাই বলতে লাগলো, বাহ,
কি ভালোবাসা। রূপার কাছে এসেছে, বসে পানি খেতে লাগলো আর বলল, আমার বান্ধবীকে এভাবে সারা জীবন ভালোবাসো, কখনো কষ্ট দিও না। চেষ্টা করব, বাট আপনি আমার ভাইয়াকে কষ্ট কেন দিচ্ছেন? ওর এটা পাওয়া উচিত তাই। নিজেকে নিচে নামিয়ে ভাইয়াকে শাস্তি দেওয়ার মানে কি? এটা নোংরামি হচ্ছে। তুমি কি বলতে চাচ্ছ? আপনার অন্য ছেলেদের সাথে এভাবে নাচবেন না। আমি খেয়াল করছি, ও যে কালো চশমা পড়া, ওই ছেলেটার ডানে দিকে একটা ছেলে আছে। ওরা দুজন বাজেভাবে টাচ করছিল। ওরা আমাদের ফ্রেন্ড। ফ্রেন্ড বলে কি আপনি ওইভাবে টাচ করবে নাকি? চুপ করো, তোমার কথা আমি শুনতে চাই না। কোনোটাই নোংরামি, কোনটাই ভালো? রূপা কথাটা বলে চলে গেল। আদিবা আদিত্যর দিকে তাকিয়ে বলল, তুমি ওদের বিষয়ে এত নাক গলাচ্ছ কেন? তুমি জানো রাকিব কি করেছে? আমার প্রিয় মানুষ যদি এমনটা করতো, আমি কবে ওর সাথে কথা তো দূর, ওর মুখটাও দেখতাম না। রূপা ভালো, এই জন্য এখনো রাকিবকে ভালোবেসে যাচ্ছে। আদিবার কথা শুনে আদিত্য বিষম খেলো। আদিবা পানি দিলে আদিত্য পানি খেয়ে নিল। তারপর আদিবাকে খাওয়া দাওয়া শেষ করে উঠে পড়লো টেবিল থেকে। আদিত্য রাহেলা বেগমকে খুঁজতে লাগলো। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আদিত্য একটা রুমে রাহেলা বেগমকে কাঁদতে দেখলেন। আদিত্য কাঁধে হাত দিলে রাহেলা বেগম আবার কান্না করতে লাগলো। একটা ছবি বুকে জড়িয়ে আদিত্য বলল, আম্মু, আপনার কি হয়েছে? কার ছবি বুকে নিয়ে কান্না করেন? আদিত্য, দেখো আমার ছেলের ছবি। আমার ছেলে নিশ্চয়ই এখানে এসেছিল। এই ছবিটাই আমার ছেলের ছোটবেলায় তার সাথে একটা ছোট মেয়ের ছবি দেখছিল। মেয়েটাকে জানি না, কিন্তু ওইটা আমার ছেলের ছবি। এই ছেলেটাই এখানে কিভাবে আসলো আমি বুঝতে পারছি না। আদিত্য চমকে গেল। আদিত্য রাহেলা বেগমের হাত থেকে ছবিটা দেখে পকেটে হাত দিয়ে দেখে পকেটে ছবিটা নেই। আদিত্য ঢোক গিলতে লাগলো। রাহেলা কান্নায় ভেঙে পড়তে লাগলো। রাহেলা বেগমকে কাঁদতে দেখে আদিত্যর চোখে পানি আসতে লাগলো। রাহেলা বেগমকে সান্ত্বনা দিতে দিতে বলল, আম্মু, কান্না করবেন না। আপনার ছেলে যেখানে আছে ভালোই আছে নিশ্চয়ই। আমার সন্তান আমার এত কাছে ছিল আর আমি তাকে পেয়েও হারিয়ে ফেললাম। আমি আমার সন্তানের কাছে যেতে চাই। আমার রাফি, আমার কলেজার টুকরাকে পাওয়ার একটা সুযোগ, সেটাও হারিয়ে গেল। আমি আমার সন্তানকে চাই, আমি আর পাচ্ছি না। রাহেলা বেগম কান্না আর পাগলামি দেখে আদিত্য শক্ত করে জড়িয়ে ধরলে আদিত্যকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আদিত্যর চোখ বেয়ে পানি ঝরে পড়লো। আদিত্য গলাটা জড়িয়ে ধরতে লাগলো। আদিত্য নিজেকে সামনে নিয়ে বলল, আম্মু, যদি আপনার ছেলে আপনার সামনে থাকতো তাহলে আপনি কি করতেন? আমার সন্তানকে আমি পেলে শক্ত করে জড়িয়ে ধরে খুব কাঁদতাম। আমার ছেলেকে আমি আর হারিয়ে যেতে দিতাম না। আমি এক নজর তাকে দেখার চোখের আড়াল হতে দিতাম না। আদিত্য, আমি কি আমার ছেলেকে কোনোদিনই পাবো না? আমার মৃত্যুর আগে আমি আমার ছেলেকে একবার দেখতে চাই। আগে তো কোনো খোঁজ পাইনি, এখন যখন একটা আশার আলো দেখলাম, তখন অবশ্যই আমার ছেলেকে খুঁজে পাবো, তাই না? আচ্ছা আম্মু, আপনার ছেলে তো অনেক বড় হয়ে গেছে, এখন কিভাবে বুঝবেন আপনার ছেলে এটা? যে কেউ এসেই তো বলতে পারে আমি সেই আপনার ছেলে। এমন অনেকজন এসেছে। আমার ছেলের শরীরের চিহ্ন আছে, মাথার ভিতর একটা গুলি আছে। আদিত্য দরজাটা লাগিয়ে দিল। রায়লা বেগম অবাক হয়ে গেল। আদিত্যকে বলল, কে করছো আদিত্য? আদিত্য কোনো কথা না বলে শার্ট খুলে ফেলল। পেছন দিকে ঘুরে দাঁড়ালেই রাহেলা বেগম অবাক হয়ে যায়। আদিত্য বলল, আম্মু, চেনা কোনো কিছু দেখতে পারছেন? ওয়েট, মাথার ভিতরে কিছু দেখায়। আদিত্য চুলগুলো বিলি কেটে ও রাহেলা বেগমের পাশে বসে দেখালে রাহেলা বেগম আদিত্যকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমার কলেজার টুকরা, তুই আমার রাফি। আগে কেন বলস নাই? এতদিন কোথায় ছিলি? আদিত্য সারা মুখে চুমু দিতে লাগলো। আদিত্যর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, কি বলতাম? আমি যদি আপনাদের বলতাম আমি আপনাদের সন্তান, তাহলে আপনারা কেউ বিশ্বাস করতেন? আমার বাড়িতেও মা বাবা যখন মারা যায় তখন ওনারা আমার গলার হারে আপনাদের ছবি দেখিয়েছিল, কিন্তু আমি ওই হারটা বিক্রি করে দিয়েছিলাম। আমার বাড়িতেও বাবা মা মারা যাওয়ার আগে আমাকে সব কিছু বলে গেছে, কীভাবে আমাকে তারা চুরি করেছিল, আমাকে তারা বিক্রি করে দিতে গেছিল। কিন্তু তার স্ত্রী মানে আমার বাড়িতেও মা আমাকে বিক্রি করতে দেয় নাই। তারা নাকি আমার প্রতি অনেক মায়া হয়েছিল। তাদের কোনো সন্তান ছিল না। আমার 10 বছর সময় আতিয়া জন্মগ্রহণ করে। আমি তখনও জানতাম না আমি তাদের সন্তান না। আমার 17 বছর সময় আমার বাড়িতে বাবা মা আমাকে সব বলে দিয়েছিল আমি তাদের সন্তান না।
আমার ছোটবেলার সব কিছু আমার কাছে দিয়েছিল। তারা দুজন এনকাউন্টার হয়ে মারা যায়। তারপর থেকে আমি আমার ছোট বোন আতিয়াকে নিয়ে একা থাকতাম। ওর খাবার জন্য আমি এই চেনটা বিক্রি করে দিয়েছিলাম। এমনকি আমি একটা অন্যায় কাজও করেছি। তার পাপের শাস্তি হিসেবে আমার বোনকে পেতে হয়েছে। আদিত্য কথাগুলো বলে কান্না করতে লাগলো। কান্নায় ভেঙে পড়লে রাহেলা বেগম জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, কান্না করিস না বাবা, এখানে তোর তো কোনো দোষ নাই। ওর চাচাতো ভাই তো জঘন্য কাজটাই করে মেরে ফেলেছে, এখানে তোর কি দোষ? আদিত্যর আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আম্মু, আমি একটু ভুল করেছি। আম্মু, আমি যদি বলি আদিবার ধর্ষণকারী আর কেউ না, আমি নিজেই। আদিত্যর কথা শুনে রাহেলা বেগম আদিত্যকে ছেড়ে দিল। রাহেলা বেগম কান্না থামিয়ে বলল, মানে কি বলছিস? হ্যাঁ আম্মু, আমি সেই ছেলেটা যে নিজের বোনের খাবারের জন্য ছিনতাই করতে গিয়ে তাকে ধর্ষণ করেছিল, যার শাস্তি আমার বোনটাকে পেতে হয়েছে। আদিত্যের কথা শুনে রাহেলা বেগম হতভম্ব হয়ে গেল। আদিত্যর আম্মুর পা জড়িয়ে ধরে বলল, আম্মু, আমি সেদিন জানি না কোন জ্ঞানে ছিলাম, আমি নিজের অজান্তে এমন ভুল করে ফেলি। সেদিন পর থেকে আমি শান্তিতে ঘুমোতে পারিনি। এই পাপের জন্য আমার ভিতরটা শেষ হয়ে যাচ্ছে। কুড়ে কুড়ে খাচ্ছি অপরাধটা, আমি সহ্য করতে পারছি না। আমি আদিবার সামনে যতবার বলতে গেছি, আমি ভয়ে বলতে পারছি না। আম্মু, আমি ভুল শুধরানোর জন্য বিয়েও করলাম, কিন্তু তারপর নিজের ভিতরে অপরাধ বোধটা আমাকে শেষ করে দিচ্ছে। রাহেলা বেগম আদিত্যকে ধরে খাটে বসিয়ে দিয়ে বলল, চুপ, কাউকে কিছু বলবি না। এই কথা এখানেই শেষ করে দে। এই কথা কোনোদিন কারো সামনে নিয়ে আসছিস না। ওরা যদি জানতে পারে তাহলে ওরা তোকে মেরে ফেলবে। আমি তোকে আর হারাতে চাই না। এই কথা আর কাউকে বলবি না। ওদের কাছে কোনো প্রশ্ন নাই। ওই ছেলেটাই কেমন দেখতে, ছেলেটা কণ্ঠ কেমন সেটাও ভালো করে মনে নাই, তাই ওরা তোকে ধরতে পারে নাই। যখন ধরতে পারে নাই তখন একেবারেই চুপ হয়ে যায়। আম্মু, পাপ কখনো চাপা থাকে না। ওইটা পরে দেখা যাবে। তুই আর কোনোদিন এই কথাগুলো মনের ভুলেও কাকে বলবি না। আম্মু, আমি এভাবে থাকলে মারা যাব। এভাবে তিলে তিলে মরার হোক, সব সত্যি বলে যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করা খুব ভালো। চুপ কর তুই। আবিদাকে বিয়ে করছো, সেখানে তুই ওকে ভালো রাখার চেষ্টা করবি। ওকে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে ওর মনে জায়গা করে নে। তারপর যখন তোর মনে হবে বলে দেওয়া উচিত তখন সব বলবি। তার আগে কখনোই বলিস না। আদিত্য রাহেলা বেগমকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। রাহেলা বেগম আদিত্যর চোখ মুছে দিল। হঠাৎ করে বাথরুম থেকে দরজা খুলে শব্দ শোনে। দুজন ভয় পেয়ে গেল। দুজন ঘুরে তাকিয়ে দেখে সাইফুল চৌধুরী। রাহেলা বেগম দীর্ঘশ্বাস ফেলল। সাইফুল চৌধুরী আদিত্যকে শক্ত করে জড়িয়ে ধরে ইমোশনাল হয়ে গেল। আদিত্যও ইমোশনাল হয়ে যায়। আদিত্যর আব্বু বলে, তোকে কত খুঁজেছি, আর তুই আমাদের কত কাছে। অসত আমরা তোকে চিনতে পারি নাই। তোর কোনো দোষ নাই। আজ যদি আমাদের সাথে থাকতি তাহলে কখনোই এমন ভুল হতো না। সব দোষ আমাদের। কেন যে তোকে সাবধানে রাখতে পারি নাই। সাইফুল চৌধুরীর কথা শুনে আদিত্য সাইফুল চৌধুরীর চোখের পানি মুছে দিয়ে বলল, আব্বু, আপনাদের কোনো দোষ নাই। ওনারা আমাদের চুরি করে নিয়ে গেছিল। সেখানে আপনাদের কী করার ছিল? আমার ভাগ্য খারাপ ছিল, তাই আমি সেদিন কিডন্যাপ হয়েছিলাম। আর ভাগ্যক্রমে আবার আপনাদের সাথে দেখা হয়ে গেল। সাইফুল চৌধুরী আদিত্যের চোখের পানি মুছে দিয়ে বলে, চল সবাইকে বলবো আমার ছোট সন্তানকে আমি পেয়ে গেছি। সাইফুল চৌধুরীর কথা শুনে আদিত্য বলল, না আব্বু, এখন এসব কাউকে জানানোর দরকার নেই। আমি দেখতে চাই আদিবা আমাকে কতদিন সহ্য করতে পারে। আমি দেখতে চাই ওই আসলে কেমন মানুষ, আর ওর বাবা মা বা কেমন মানুষ। আর হুট করে এসে বলে কি বিশ্বাস করবে না, উল্টো আমাকে প্রতারক ভাবে। শ্রোতালোক কেন ভাবে তোর কাছে সব প্রমাণ আছে? আর আমরা তো জানি তুই আমাদের সন্তান। আগে না, আমি যাচ্ছি না কি আমার সম্পর্কে এখন জানুক। আপনারা তো জেনেছেন, এটাই অনেক। অন্তত আর আমাকে নিয়ে টেনশন করবেন না। আদিত্য রাহেলা বেগম ও সাইফুল চৌধুরীকে বোঝাতে লাগলো। দুজন বুঝলো আদিত্য দরজা খুলে চলে গেল। রাকিব আদিত্যকে দেখে বলল, তোমার রূপা আপুকে দেখেছো? না, ভাবি আবার কই গেল? ভাবি বলো না, ওই জানলে খেপে যাবে। যাজ্ঞা, আমার তো ভাবি হবে, তাই না? না করছি, করবে না। আচ্ছা চলো ভাইয়া, অনেকে খুঁজে। আদিত্য রাকিব রূপাকে খুঁজতে লাগলো। অনেক জায়গায় খুঁজে কোথাও খুঁজে পেল না। আদিত্য রাকিবকে বলল, ভাই, আমার মনে হয় আমাদের রুমে আছে, আর না হয় বাসায় চলে গেছে।
বাসা যাই নাই, ওর আব্বু আম্মু এখানে আছে। তাহলে আমাদের রুমে গিয়ে দেখি। আদিত্য রাকিব দুজনের রুমের সামনে গিয়ে দরজা নক করলে রূপা এসেছে, দরজা খুলে দেয়। আদিত্য রূপাকে দেখে টান দিয়ে রাকিবের হাতে তুলে দিয়ে বলল, যান, আমার বউয়ের সাথে সারাদিন কি করেন? এইদিকে আমার ভাই আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছে, আর উনি আমার বউয়ের সাথে আড্ডা দিচ্ছে। বদমাইশ ছেলে, আমাকে এভাবে টান দিলে কেন? আরেকটু হলে পড়েই যাইতাম না। পড়ে গেলে কি হইতো? একটু ব্যথা পাইতেন। আর আমার ভাইয়ের হৃদয় যে পড়ে গন্ধ বের হয়ে গেছে, ওইদিকে খেয়াল নাই? আমার ওইসব দেখার সময় নাই। আমি তোমার ভাইকে চিনি না। ধুর, চেনেন না জানেন না, ওটা শুনে লাভ নেই। আমি আমার বউয়ের কাছে গেলাম। আদিত্য কথাটি বলে দরজা লাগিয়ে দিল ওদের মুখের উপরে। রূপা দরজা ধাক্কাতে লাগলো। আদিত্য পেছনে ঘুরতে ঘুরতে বলল, বিবেজান, কই গো আপনি? কথাটা বলে পেছনে ঘুরে হা হয়ে গেল। আদিবার আম্মু, রূপার আব্বু আম্মু আর কিছু মহিলারা বসে আছে, সাথে আদিবাও বসে আছে। আদিত্যকে দেখে সবাই হেসে উঠল। আদিবা রাগী লোক নিয়ে তাকালে আদিত্য সাথে সাথে রুম থেকে বের হয়ে গেল। রূপা রাগী লোক নিয়ে তাকিয়ে বলল, এখন কেন? চলো চলো, বউয়ের কাছে দিয়ে আসি। রূপা আদিত্যকে টানতে টানতে রুমে নিয়ে গেল। আদিত্য রূপাকে বলল, আপু, আমাকে ছাড়েন, আমাকে যেতে দেন। কেন যেতে দিব? আমাকে বের করে না বউয়ের কাছে যেতে চাইলে? চলো বউয়ের কাছে নিয়ে যাই। রূপা, ওকে ছাড়। ছাড়বো না। কত লজ্জা পেতে পারে, আমি সেটাই দেখবো। আমার মুখের সামনে দরজা লাগিয়ে দিয়েছে, আমি যে ওর বড় বোনের মতো, তারপরে লজ্জা শরম নাই। আদিত্য লজ্জায় মাথা নিচু করে ফেলল। আদিবার আম্মু বলে উঠল, রূপা, আদিত্য কিন্তু তোমার সম্পর্কে সমান আছে। ওই তোমার বান্ধবীর জামাই, তার মানে তোমার সাথে সেই মজা করতে পারে। থ্যাংক ইউ শাশুড়ি আম্মু। আদিত্য কথাটা বলে রূপার হাতে সরিয়ে দিল। রূপার মুখের দিকে এগিয়ে গিয়ে বলল, আপনি আমার সম্পর্কে শালিকা হন, তাই শালিকার মতো থাকেন। বড় বোনের মতো শাসন করতে আসেন না। তাই নাকি? দুলাভাই, আমার দুলাভাই, চলেন আপনাকে একটু স্পেশাল যত্ন করি। আদিত্যকে রূপা নিয়ে যেতে চাইলে আদিবা রূপাকে বলল, একদম না আদিত্য, ওর সাথে যেও না। স্পেশাল আদর কিন্তু ভয়ঙ্কর হয়ে যাবে। কেন? দেখি কি আদর দেয়, একটু দেখা উচিত তো। আদিবা, তুই চুপ কর। সব দুলাভাইরা এটাই খাইছে, তোর জামাই কেন বাদ যাবে? আদিত্য, যাও, না গেলে কিন্তু বিপদ হবে। দেখা যাক ভাইয়া কি করে। আদিত্য রূপার সাথে গেল। রাকিব আদিবা ওদের পিছু পিছু যেতে লাগলো। রূপা আদিত্যর থেকে কিছুটা দূরে গিয়ে আদিবার ফ্রেন্ডদের আর কিছু কাজিনদের ডেকে কিছু কানে কানে বলল। তারপর সবাই মিলে হাত মেলালো। আদিত্য ভোর কুচকে তাকে দেখতে লাগলো। আদিবা আদিত্যকে বলল, তুমি রাকিব ভাইয়ের সাথে এখান থেকে পালাও, নইলে কিন্তু তোমায় নাজেহাল করে ছাড়বে। কেন, কি করবে? আমাকে মারবে নাকি? না, মারবে না, খাওয়াবে। তাই নাকি? এটা তো ভালো। ভালো না ছাই, আমার সাথে তুমি চলো। রাকিব আদিত্যর হাত ধরে দৌড়ে দিল। আদিবাদের পিছু পিছু রূপারাও দৌড়ে যেতে লাগলো। আদিত্যকে বাইকে বসিয়ে রাকিব মুখ ভেঙচি দিয়ে পালিয়ে গেল। আদিত্যকে নিয়ে বাসায় চলে গেলে আদিত্য রাকিবের দিকে তাকিয়ে বলল, কি হচ্ছে? এমনভাবে বাসায় নিয়ে আসলে কেন? বাসায় না নিয়ে আসলে? মরিচের মিষ্টি, মরিচের গুঁড়ার শরবত, যত ঝালের খাবার আছে তার থেকে ডাবল মরিচের গুঁড়া দিয়ে খাওয়াবো। এর আগে আমার এক ফ্রেন্ড জামাই হসপিটালে ভর্তি ছিল, 5 জন ছিল। একদিন পর হসপিটাল থেকে নিয়ে আসা হয়েছিল। ওই 6 জন ওদের দেখলে ভয় কাঁপে। রাকিবের কথা শুনে আদিত্য হাসতে লাগলো। রাকিব ভুরুকুচকে তাকে বলল, কি রে, হাসো কে? ওনারা এত দুষ্ট, আমাকে ঝাল খাওয়াবে? আমি ঝাল অনেক খেতে পারি, আমার ওইসব কিছু হয় না। মরিচ ডোলে ভাত খাওয়ার অভ্যাস আছে আমার। কত ঝাল খাইতে পারো, তার থেকে ডাবল খাওয়াবে। ওসব রাখো, যাও রুমে যাও, আম্মুকে কল দিয়ে বলে দেব আমরা বাসায় চলে এসেছি। রাকিব কথাটা বলেই চলে যেতে নিবে, তখনই আদিত্য রাকিবকে বলল, ভাইয়া, তোমার বাইকের চাবিটা দিবে? তুমি কি গাড়ি চালাতে পারো? হুম, ফ্রেন্ডের বাইক চালিয়ে শিখেছিলাম। আচ্ছা, এই নাও। রাকিব আদিত্যকে চাবি সহ ঢিল দিয়ে দিল। আদিত্য ক্যাচ করে ধরে চলে গেল। বাইক নিয়ে সোজা গ্রামে চলে গেল। গ্রামে গিয়ে ওর বোনের কবরের সামনে গিয়ে বসে কাঁদতে কাঁদতে বলল, বনু, তোমাকে অনেক মনে পড়ছে, আমার খুব কষ্ট হচ্ছে। বনু গো, ও বনু, ওঠো না। তোমার মুখ থেকে ভাইয়া ডাক শুনতে ইচ্ছে করছে। ওই বনু, ওঠো না। আদিত্য কথাগুলো বলে কান্না করতে লাগলো। আদিত্য কবরটা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। কবরের পাশ দিয়ে মানুষ যাচ্ছিল আর সবাই অবাক হয়ে যাচ্ছিল। আদিত্য অনেকক্ষণ কান্না করে, কবর জড়িয়ে ধরে কখন অজ্ঞান হয়ে যায়। আদিত্য জ্ঞান ফিরে দেখতে পারে চারিদিকে অন্ধকার হয়ে গেছে।
আদিত্য কবর থেকে উঠে পড়ে। কবর থেকে বের হয়ে সোনার দোকানে চলে গেল। গিয়ে আদিত্য দোকানদারের সাথে কথা বলে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গেল। ঢাকায় যেতে যেতে রাত 12টা বেজে গেল। বাসার ভেতরে ঢুকে বাইক গ্যারেজ করে বাসার সদর দরজায় নক করলো। কলিং বেল বাজতেই দরজা খুলে গেল। কাজের মেয়েটা দরজা খুলে চলে গেল। আদিত্য সদর দরজা লাগিয়ে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে লাইট জ্বালাতেই দেখে আদিবা বিছানায় শুয়ে আছে। আদিত্য আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে লাইট অফ করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হয়ে আদিবার পাশে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে দেখে আদিবা রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। আদিত্য উঠে আদর্শ হয়ে বসে বলল, কি হয়েছে? এভাবে রাগি লোক নিয়ে তাকিয়ে আছো কেন? গতকাল সারাদিন কোথায় ছিলে? তুমি জানো এখানে কি হয়ে গেছে? না, কি হয়েছে? রাকিব কতটা রেগে গিয়েছিল। রাকিবের ধারণা তোমাকে ওই বাইক দিয়েছে, তুমি বাইক নিয়ে পালিয়ে গিয়েছো আর নাকি ফিরবে না। তোমাকে বিশ্বাস করা নাকি ওর ভুল হয়েছে। কি ভাইয়া এসব বলেছে? হ্যাঁ, আর রাগ হওয়ার কথা, ফোন বন্ধ করে রেখেছিলে কেন? তোমার তো কোনো খোঁজ খবরই ছিল না। এখানে রাকিবের দোষ দিয়ে কি হবে? তাই বলে ভাইয়া আমাকে সন্দেহ করতে পারলো? পারছে। তুমি ওর বাইকের চাবি দিয়ে এসো। তোমার বাইক দরকার হলে আমায় বলতে পারতে তুমি, আমি তোমাকে বাইক কিনে দিতাম। এভাবে ওর বাইক নিয়ে উধাও হওয়ার কি আছে? আম্মু কিছু বলে নাই। আঙ্কেল আন্টি তো বলছে তুমি পালাওনি, তুমি নিশ্চয়ই কোনো কাজে গেছো। তুমি ফিরে আসবে। রাকিব ওর আব্বু আম্মুকে তোমার উপরে এত কনফিডেন্স দেখে আরো বেশি রেগে গিয়েছিল। ও আচ্ছা। তা তুমি কোথায় গিয়েছিলে? কেন ফোন ধরনি? তোমার কি জ্ঞান বুদ্ধি নেই? একজন যে তোমাকে থাকতে দিল, নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসলো, তার ফোন না ধরে ফোন বন্ধ করে রাখার মানেটা কি? ও কতটা কষ্ট পেয়েছে ধারণা আছে তোমার? ও আচ্ছা। আদিত্য খাট থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর ওর কাগজপত্র তুলে নিল ব্যাগের। তারপর ব্যাগটা কাঁধে নিয়ে বাইকের চাবি হাতে নিয়ে রুম থেকে বের হতেই যাবে। কি ব্যাপার, এসব নিয়ে কোথায় যাচ্ছ? গ্রামে চলে যাব। মানে? কিছু না। আদিত্য সিঁড়ি ভেঙে নিচে গিয়ে দেখে সবাই বসে আছে। আদিবার আব্বু আম্মু, রাকিব, রাহেলা বেগম, সাইফুল চৌধুরী বসে আছে। আদিত্যকে দেখে রাহেলা বেগম বলল, ওই তো আদিত্য। কে রে আদিত্য? কোথায় চলে গেছিলি? ফোন কি হয়েছে তোর? আদিত্য রাকিবের হাতে চাবিটা তুলে দিয়ে বলল, গ্রামের বাড়িতে গেছিলাম, ফোনটা চার্জ নাই, আর ফোনের কথা মনেও ছিল না। আদিত্য ওর প্যান্ট থেকে ফোন বের করে রাকিবের হাতে দিয়ে বলল, ভাইয়া টাকার জন্য একটা সময় চিন্তা করছি, মন না চাইলে ওই জঘন্য কাজটাই করতে হয়েছে। কারণ আমার না ছিল আমার বাবা মা, ছোট বোনের ক্ষুধা দেখে তার চোখের পানি সহ্য হতো না। আমার বোনটা ছিল ছোট বাচ্চাদের মতো, বুদ্ধি বিকাশ ঘটে নাই। ওই বুঝতেও পারতো না ভাইয়ের কোনো সামর্থ্য নাই তাকে কিছু কিনে নিয়ে এসে দেওয়ার। আমি নিজেই ছোট, সেখানে বোনের জন্য কিভাবে কি করব। বোন যখন আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলতো, ভাইয়া আমার অনেক ক্ষুধা লেগেছে, আমায় কিছু খেতে দাও, আমি আর সহ্য করতে পারছি না। আদিত্য কথাগুলো বলে চোখের পানি ফেলতে লাগলো। তারপর আবার বলতে লাগলো, বাবা মা কখনই আমাদের ভাই বোনকে দিয়ে কোনো কাজ করাতো না। তাদের খুব আদরের সন্তান আমরা। হঠাৎ করে তারা আমাদের ছেড়ে চলে যেতে হয়েছে। তাদের পাপের শাস্তি তারা পেয়ে গেছিল, অথচ আমরা দুই ভাই বোন হয়ে যাই এতিম। কেউ কখনই আমাদের দিকে ঘুরেও তাকায় নাই, কারণ আমরা ছিলাম বাচ্চা পাচারকারীর সন্তান। আমাদের দেখে সমাজের কেউ কখনই ভালো চোখে দেখবে না। আমার বাবা মা আমার কথা রাতে তাদের কাজ বাদ দিয়ে দিলেও পুলিশই তাদের এনকাউন্টার করে মেরে ফেলে। বুঝতে পারছিলাম না ছোট বোনকে নিয়ে কী করব। বোনের কান্না চিৎকার শুনে সবার বাড়িতে ভাত ভিক্ষা চাইতে গেছিলাম। কেউ আমাদের দিকে ঘুরেও তাকায় নাই, সবাই দরজা বন্ধ করে দিয়েছে, কেউ ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আদিত্য চোখের পানি ফেলতে ফেলতে বলল, চাচির পায়ে ধরেছিলাম, তার বাড়ির সব কাজ করে দিয়েছিলাম। তারপর উনি এক মুঠো ভাত দিয়েছিল। এক মুঠো ভাত নিয়ে ঘরে ঢুকে দেখি বোনটা কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। প্লেট খাবার রেখে কাজের সন্ধানে বের হয়েছে। কেউ কাজ দেয় নাই, পর উপায় না পেয়ে মূল্যবান জিনিস বিক্রি করে দেয়। সেটা দিয়ে বেশ কিছুদিন চললেও আর সংসার চলছিল না। পরে বন্ধুদের সাথে উপায় না পেয়ে ছিনতাইকারী হয়ে গেলাম। ছিনতাই করে নিজের পড়াশোনা আর বোনের খাবার জোগাড় করতাম। ভাই এখন আর আমার কেউ নাই যে তোমার বাইক নিয়ে আমার পালিয়ে যেতে হবে। আমি ভাবতে পারিনি তোর মনে আমার একটা প্রশ্ন আসবে। ভাই আমাকে তুমি অনেক ভালোবাসা দিয়েছ, আমাকে তোমার বাড়িতে থাকতে দিয়েছ, এতে তোমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছে। আদিত্যর কথা শেষ হতেই রাহেলা বেগম আদিত্যকে পেছন থেকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সবার চোখে পানি চলে এসেছে। রাকিব আদিত্যকে কিছু বলতে যাবে, সাথে সাথে রাহেলা বেগম বলে,
তুই জীবনে এত কষ্ট করছিস, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমার আদরের সন্তান, আমার কলিজার টুকরা জীবনে এত কষ্ট করেছে, আর আমি কিনা রাজার হালে জীবন পার করেছি। আর সেখানে আমার সন্তান এক মুঠো ভাতের জন্য এত কিছু করেছে। বাবা, আমাকে মাফ করে দিস। সেই দিন কেন আমি পার্কে গিয়েছিলাম? সেদিন যদি না যেতাম তাহলে আজ এত কিছু হতো না। রাহেলা বেগমের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আদিত্যর আব্বু আদিত্যর কাছে এসে কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরল। আদিত্য ওদের থেকে নিজেকে সরিয়ে নিয়ে বলল, আম্মু, আব্বু, প্লিজ কান্না করবে না। আমার ভাগ্য যা ছিল তাই হয়েছে, এতে আমার কোনো আফসোস নাই। তারা লোকটা খারাপ হইলেও আমাকে তারা নিজের সন্তানের মতোই ভালোবেসেছে। যতদিন বেঁচে ছিল আমাকে ততদিন অনেক ভালোবাসা দিয়েছে। রাগে তাদের উপরও রাগ হতো, কিন্তু এখন বুঝি তারা পেটের দায়ে এমন করছে, কারণ এই সমাজের মানুষগুলো কাউকে ভালো হতে দেয় না। কেউ ভালো হতে চাইলেও তাকে খারাপ বানিয়ে ছাড়ে। যাই হোক, আদিবা, আমার তোমাকে কিছু কথা বলার আছে। কি কথা? আমি জানি না তুমি আমাকে কি করবে। তুমি আমার যে শাস্তি দাও আমি মাথা পেতে নেব, তো এটা আমি আর সহ্য করতে পারছি না। তোমাকে সত্যিটা না বলে আমি মরেও শান্তি পাবো না। রাফি, এসব কে বলছিস? রাফি, তোকে না বললাম? রাফি মানে? হ্যাঁ, রাফি আদিত্য, তোর হারিয়ে যাওয়া ভাই। সবাই অবাক হয়ে আদিত্যর দিকে তাকালো। রাকিব আদিত্যকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভাই আমার, আমাকে তুই ক্ষমা করে দিস। আমি রাগের মাথায় তোকে অনেক বাজে কথা বলেছি। আসলে মাথা ঠিক ছিল না। রূপা আমাকে কল দিয়ে অনেক অপমান করে, যার কারণে আমার মাথা বিগড়ে ছিল। ভাইয়া, আমাকে ছাড়ো। আমার তোমার উপর রাগ নাই, শুধু খারাপ লাগছে, অতটুকুই। যাই হোক, আদিবা, যেটা বলতে চাইছিলাম। বলো। আদিবা, আমি যদি বলি আমি তোমার ধর্ষণকারী, তাহলে তুমি আমায় কি করবে? আদিত্যর কথা শুনে আদিবা কয়েক পা পিছিয়ে গেল। আদিবার আব্বু আম্মু দাঁড়িয়ে গেল। আদিবার আম্মু বলল, ঠিক বলছো, আমি সেই ছেলে। আর এই যে তোমার গলার চেন। আদিত্যর হাতে চেনটা দেখে আদিবা যেন হাত পা কাঁপতে লাগলো। আদিবার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আদিবা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কেন করলে? আমার সাথে এমনটা কেন করলে? সেদিন তো তোমার হাত জোর করে বলেছিলাম আমায় ছেড়ে দাও, যত টাকা লাগে আমি তোমায় দিব। তারপরেও তো তুমি আমায় ছাড়োনি। আদিত্য, তুমি আমার সাথে কেন এমন করলে? আদিবা আস্তে আস্তে কথাগুলো বলে লাস্টে চিৎকার দিয়ে বলে। আদিত্য ভয়ে কেঁপে উঠল। আদিত্য আদিবার পা জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও। আমি সেদিন কিভাবে কি করে ফেলছি আমি নিজেও জানি না। আমি তোমার সাথে অন্যায় করার পর আমি একটা দিন শান্তিতে ঘুমাতে পারিনি। আদিবা, আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আর না হয় আমাকে শাস্তি দাও। যা শাস্তি দিবে আমি তাই মাথা পেতে নেব। আদিবা রেগে গিয়ে আদিত্যকে লাঠি দিয়ে ফেলে দিয়ে বলল, তোর কোনো ধারণা আছে তোর জন্য আমাকে কত কি সহ্য করতে হয়েছে? তোর সামান্য ভুলের জন্য আমার লাইফটা জাহান্নাম হয়ে গিয়েছিল। আবার আমাকে ধর্ষণ করে আমাকে বিয়ে করে নিজের পাপ কমাতে চাইছো নাকি? আদিবা ওর ফোন বের করে পুলিশকে কল দিতে গেলে রাকিব রাহেলা বেগম আদিবাকে বোঝাতে গেলে আদিত্য ওদের থামিয়ে দিয়ে বলল, আম্মু, ভাইয়া, থামো। আমি অন্যায় করছি, আমার এটা শাস্তি পেতেই হবে। আদিবা দেখো, আমার ভাই তোমার সাথে অন্যায় করেছে। আমার ভাই যদি খারাপ হতো তাহলে তোমাকে কখনোই সব সত্যি বলতো না। আর তোমার কাছে তো কোনো প্রমাণ ছিল না, ওকে ধরার কোনো সুযোগও ছিল না। দেখো, আমার ভাইকে পুলিশে দেবে না বলে দিলাম। আদিবা কোনো কথা না বলে পুলিশকে কল দিয়ে বলে দিল। আদিত্যর আম্মু ভাই আব্বুকে বোঝাতে লাগলো। এর ভিতরে আদিত্যকে পুলিশ ধরে নিয়ে গেল। আদিবা হাঁটু গেড়ে বসে পড়ল। রায়েলা বেগম পুলিশদের বলতে লাগলো, স্যার, আমার সন্তানকে ছেড়ে দেন। ওই ছোট মানুষ, বুঝতে পারে নাই। প্লিজ স্যার, ওকে ছেড়ে দেন। রায়েলা বেগমের কোনো কথা শুনল না, আদিত্যকে নিয়ে যেতে লাগলো। আদিত্য আদিবার দিকে মুচকে হাসি দিয়ে বলল, ধন্যবাদ আপনাকে। আমি এখন নিজের ভেতর কিছুটা হইলেও শান্তি পাচ্ছি। আম্মু, আব্বু, ভাইয়া, কান্না করো না। আমি জানি না আমার কি হবে। আমার বোনের কবরটার সুযোগ হইলে একটু খোঁজ খবর নিও। জঙ্গল দিয়ে ভরে গেলে একটু পরিষ্কার করে দিয়ে এসো। আদিত্য চলে গেল পুলিশ গাড়িতে উঠে। রাকিব রেগে আদিবাকে বলল, তোর শান্তি হয়েছে তো, তাই না? এখানে বসে নাটক করিস না, যা এখান থেকে, না হলে খুব খারাপ হয়ে যাবে। তুই ভালো করে জানো, যা এখান থেকে। আদিবার আম্মু আম্মু আদিবাকে নিয়ে চলে গেল। রায়লা বেগম রাকিব সাইফুল চৌধুরী পুলিশ স্টেশনে চলে গেল। আদিত্যকে ছাড়ানোর অনেক চেষ্টা করতে লাগলো।
আদালতে নিয়ে গেলে আদিত্য সব স্বীকার করে নেয়। আদিত্যকে 10 বছরের জেল দিয়ে দেয়। এইটা শুনে রাহেলা বেগম জ্ঞান হারিয়ে ফেলে। সাইফুল চৌধুরী থ হয়ে বসে পড়ে। আদিত্য আদিবার দিকে তাকে মুচকে হাসি দিল। আদিত্য হাসিতে আদিবার বুকের ভেতর ক্ষতবিক্ষত হয়ে যেতে লাগলো। আদিত্য সাইফুল চৌধুরী আর রাকিবের সাথে একবার কুশলাদি বিনিময় করলো। পুলিশের সাথে চলে যেতে লাগলো। আদিবার সহ্য করতে না পেরে আদিত্যের পেছনে ছুটে যেতে লাগলো। আদিত্যকে পেছন থেকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, কেন করলে এমন? আমি তো সবটা তুলে নিতে চাইছিলাম। তারপরেও কেন আমার কথা শুনলে না? সব দোষ নিজের কাঁধে কেন তুলে নিলে? স্বীকার করতে বারবার না করার শর্তে কেন স্বীকার করলে? আদিবার কান্নায় আদিত্য শার্ট ভিজে ফেলতে লাগলো। আদিত্য পেছন ঘুরে আদিবার চোখের পানি মুছে দিয়ে বলল, আমি যে পাপ কাজ করছি, আমাকে শাস্তি পেতেই হতো। আমাকে ফাঁসি দিলেও আমি হাসি মুখে বিদায় নিতাম, যেখানে আমাকে শুধু 10 বছরের জেল দিয়েছে। আর জেল খাটার আমার অভ্যাস আছে। শোনো, কান্না করো না। তুমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিও, আমি সাইন করে দেব। আর হ্যাঁ, ভালো কোনো ছেলেকে বিয়ে করে নিও। আর হ্যাঁ, ভুলেও আর কখনো আত্মহত্যার পথ বেছে নেবে না। ভালো থেকো। আদিত্য শেষবারের মতো আদিবার কপালে চুমু দিল। পুলিশ আদিত্যকে নিয়ে যেতে লাগলো। আদিবা আদিত্যর হাত শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি তোমাকে যেতে দিব না। আদিত্য, তুমি যাও না। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমায় ছেড়ে দাও। তোমার আমার প্রতি ভালোবাসে না, এটা আমার তোমার প্রতি আবেগ। চিন্তা করো না, সব আবেগ চলে যাবে আস্তে আস্তে। আদিত্য আদিবার থেকে নিজের হাতে সরিয়ে নিয়ে গাড়িতে উঠে চলে গেল। আদিবা আঁটু গেড়ে বসে থেকেই চিৎকার করে কান্না করতে লাগলো। আদিত্য আদিবার কান্নাগুলো কেন জানি সহ্য হলো না। আদিবার কাছে ছুটে যেতে ইচ্ছা করলে আদিত্য ছুটে যেতে পারবে না। আদিত্যর মুখ ঘুরিয়ে নিল। 10 বছর পর আদিত্য জেলখানা থেকে বের হলে দেখতে পেল সাইফুল চৌধুরী, রাকিব, রূপার সাথে ছোট্ট একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। আদিত্য বুঝতে বাকি রইল না এটাকে। আদিত্য গিয়ে সোজা বাচ্চাটাকে কোলে তুলে সারা মুখে চুমু দিয়ে বলল, চাচু কেমন আছো? আদিত্যর কথা শুনে পিচ্চিটা বলতে লাগলো। তো ভালো আছি। চাচু তুমি কেমন আছো? বাচ্চাটার কথা শুনে আদিত্য কপালে চুমু দিল। আদিত্য সাইফুল, রাকিব, রূপার দিকে তাকিয়ে বলল, আমি অনেক ভালো আছি। আমার চাচুটাকে দেখে আব্বু ভাইয়া ভাবি কেমন আছেন? সাইফুল রাকিব আদিত্যকে জড়িয়ে ধরল। আদিত্যকে সাইফুল চৌধুরী চুমু দিলে বাচ্চাটা বলে, দাদু ভাই চাচুকে কিস দিল, আমাকে তো দিলে না। বাচ্চাটার কথা শুনে সবাই হেসে দিল। 5 জন গাড়িতে উঠে বসলো। সবার খোঁজ খবর নিতে লাগলো। বাসায় পৌঁছে সদর দরজার সামনে গিয়ে কলিং বেল দিল। ভেতর থেকে রায়লা বেগম দৌড়ে এসে দরজা খুলে আদিত্যকে দেখে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। আদিত্য রায়লা বেগমকে জড়িয়ে ধরে বলল, আম্মু কান্না করছে কেন? আমি তো ফিরে এসেছি। এটা আনন্দের কান্না। ভেতরে আয়, তোর জন্য অনেক কিছু রান্না করেছি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোকে নিজের হাতে খাওয়াই দেব। ওকে আম্মু, আমি এখনই যাচ্ছি। আদিত্য সিঁড়ি ভেঙে রুমে চলে গেল। রুমে গিয়ে বারান্দায় গিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখতে লাগলো। কিছুক্ষণ তাকিয়ে থেকে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। গোসল করে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে পরে নিল। আয়নার সামনে নিজের চেহারা দেখে মুচকে একটা হাসি দিল। চোখের অশ্রু পড়তেই সাথে সাথে মুছে ফেলে নিচে চলে গেল। আদিত্য নিচে গেলে রাকিবের ছেলে আদিত্যর কোলে উঠল। আদিত্য টেবিলের সামনে বসলে রায়লা বেগম আদিত্যকে খাবার দিতে লাগলো। আদিত্য রূপার দিকে তাকিয়ে বলল, কি ভাবি? সেই তো আমার ভাবি হয়ে গেছেন। কি আর করার, দুষ্ট একটা দেবর থাকলে সেখানে বিয়ে না করে কি আর থাকা যায়? তাই নাকি? জি। আদিত্য, তোর ভাবি কিন্তু আমাকে অনেক জ্বালাতন করে, সব সময় খালি ঝগড়া করে। ভালোই করে। এখন আর আমি কিছু বলবো না, কারণ এখন তোমাদের বিয়ে হয়ে গেছে। তোমাদের ঝগড়া তোমরাই মিটিয়ে নাও গো। ভাবি, তোমার বান্ধবীর কি খবর? আদিত্যর কথা শুনে সবাই চুপ হয়ে গেল। কেউ কোনো কথা বলল না। রাহেলা বেগম বলল, আদিত্য, আমি ওই মেয়ের নাম শুনতে চাই না। আম্মু রাগ করছো কেন? রাগ করবো না তো কি করব? ওই মেয়ের জন্য তোকে 10 বছর জেল খাটতে হলো। আর এত ভালোবাসি ভালোবাসি বলে পাগলামি করলো। কই একদিনও তো তোকে দেখতে গেল না। তোর সামনে সব নাটক করছে। আম্মু, তুমি ওকে ভুল বুঝছো। ও আমার সাথে প্রতি সপ্তাহে দেখা করতে গেছে। আমি তোমাদের কাউকে কিছুই বলিনি, কারণ তোমরা ওর কথা শুনতে রাজি ছিলে না। আমি ওকে অনেকবার বুঝাইছি আমার জন্য অপেক্ষা না করতে। ওই শোনো নাই, 1 মাস আগে আমি ওর সাথে অনেক ঝগড়া করেছি।
ওকে আঘাত দিয়ে কথা বলেছে, যার কারণে আর আমার সাথে দেখা করতে আসে নাই, কিন্তু আমার জন্য খাবার পাঠিয়েছে। আমি এত কিছু শুনতে চাই না, আমি ওর মুখও দেখতে চাই না। আদিত্যর আম্মুকে বোঝাতে লাগলো। অনেক বোঝানোর পর রাহেলা বেগম বলল, তোর যেইটা ভালো মনে হয় তাই কর। আচ্ছা আম্মু, আমি আর খাবো না, আমি গ্রামে যাব, বোনের কবরে জিয়ারত করব। আমিও যাব, তোকে একা কোথাও ছাড়বো না। আচ্ছা। আদিত্য রাকিবের সাথে বের হয়ে গেল। গ্রামের বাড়িকে আদিত্যর বোনের কবর দেখে অবাক হয়ে গেল। আদিত্যর ভাইকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ ভাইয়া, আমার বোনের কবরে এত যত্ন নেওয়ার জন্য। ওই তো আমার ওই তো ও আমার বোন হয়। যেখানে তুই আমাদের উপরে একটা দায়িত্ব দিয়েছিস, সেইটা না পালন করে কিভাবে থাকি? আদিত্য খুশি হয়ে গেল ওর ভাইয়ের কথা শুনে। আদিত্য রাকিব মিলে জিয়ারত করে নিল। কবর থেকে বের হয়ে আদিত্য ওর বাড়ি চলে গেল। আদিত্যকে দেখে ওর চাচা চাচি এগিয়ে আসলো। আদিত্য কিছু বলল না। আদিত্যর চাচা চাচি নিজের সন্তানের জন্য ক্ষমা চাইলে আদিত্য প্রথমে কিছু না বললে পরে বলল, আমার আপনাদের উপরে রাগ নাই, আপনার ছেলে ভুল করেছে, আমি তাকে কবরে শুয়ে রেখেছি, এখানের কাউকে কিছুই বলার নাই, আমার কাছে ক্ষমা চাইতে হবে না, ভালো থাকবেন। আদিত্য কথাটা বলে রাকিবকে নিয়ে ঢাকা চলে আসলো। ঢাকায় এসে রাকিবকে বলল, ভাইয়া, তুমি বাসায় চলে যাও, আমি আমার স্ত্রীকে নিয়ে আসতে যাচ্ছি। ওকে, নিয়ে আসবি। হুম। আচ্ছা, তুই তাহলে আমাকে বাসায় নামিয়ে দিয়ে যা। আচ্ছা। আদিত্য রাকিবকে বাসায় নামিয়ে দিল। আদিত্য রাকিবকে বলল, ভাইয়া, আদিবার বাসার ঠিকানাটা দিবে? না মানে আমি ওনার অফিস চিনি না, বাসা চিনি না। নিজের শ্বশুর বাড়ি নিজেই চেনোস না? তুই ওর অফিসে যা, ওই মনে হয় অফিসে আছে। আর আমি ঠিকানা তোকে টেক্সট করে দেবো। ও তোর তোর তো স্মার্টফোন নাই। রাকিব কথাটা বলে আদিত্যকে ঠিকানা সহ বলে চলে গেল। আদিত্য বাইক নিয়ে সোজা আদিবার অফিসের সামনে চলে গেল। আদিত্য অফিসের বাইরে দাঁড়িয়ে দারোয়ানকে জিজ্ঞাসা করলে জানতে পারলো আদিবা দেশের বাইরে চলে গেছে, অফিসে আসে নাই। আদিত্য বাইক নিয়ে সোজা আদিবার বাসার সামনে গেল। তখনই একটা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে আদিবাকে নামতে দেখে আদিত্য ডাক দিল। আদিবা পেছন ফিরে ঘুরে তাকায়। আদিত্যকে দেখে দৌড়ে আদিত্যের কাছে এসে জড়িয়ে ধরলো। আদিত্য আদিবা এমন অবস্থা দেখে বলল, এই কি করছো? সবাই তাকিয়ে আছে। দেখুক, আমি পরপুরুষকে জড়িয়ে ধরিনি, আমি আমার স্বামীকে ধরেছি। তুমি না দেশের বাইরে গেছো? হুম, আজকে আসলাম। তোমায় নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু মিটিংটা শেষ করে দেশে আসতে আসতে 3টা বেজে গেল। কিন্তু তুমি এখানে কি করছো, ভেতরে যাওয়া বাদ দিয়ে? আমি আসলাম, তুমিও আসলে, ভালোই হয়েছে। চলো বাসায় যাই, তোমাকে নিয়ে যেতে এসছে। ভেতরে চলো। আদিত্য বাইক নিয়ে ভেতরে গিয়ে বাইক রেখে আদিবার সাথে ভেতরে গেল। আদিত্য আদিবার আব্বু আম্মুকে সালাম জানালে আদিবার আম্মু বলল, আদিত্য, তুমি এখানে? আজকে ছাড়া পেয়েছি আঙ্কেল আন্টি, আমি ওটা মেয়েকে নিয়ে যেতে চাই। তোমার বউ তুমি নিয়ে যাবে, এখানে আমরা না বলার কে? যাই হোক, তুমি এসেছো, এখান থেকে যাও। থেকে যাও না। আচ্ছা। আদিবা খুশি হয়ে আদিত্যর হাত টেনে নিজের রুমে নিয়ে গেল। আদিবার পাগলামি দেখে আদিত্য বলল, তুমি কি দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছ নাকি? আমার বয়স হতে পারে, কিন্তু আমার মনটা এখনো ছোটদের মতোই আছে। তাই নাকি? যাও ফ্রেশ হয়ে নাও। আদিবা আদিত্যকে বসিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। আদিত্য বালিশটা কোলে নিতেই যাবে, দেখে ওখানে ওর ছবি। আদিত্যর মুখে মুচকে হাসি রেখা ফুটে উঠল।